We are live. সম্মানিত ক্লাব সদস্যবৃন্দ ও দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্যাংকার্স ক্লাব ও বাংলাদেশ আয়োজিত লাইভ উইথ মিস্টার আতাউর রহমান প্রধান পাওয়ার্ড বাই শিও অনুষ্ঠানে। আজকে লাইভ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ব্যাংকিং জগতের অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রধানতম ব্যাংকিং প্রতিষ্ঠান সোনালী ব্যাংক লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ আতাউর রহমান প্রধান। ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত ক্লাব সভাপতি জনাব মোহাম্মদ আবু জাফর শামসুদ্দিন, সম্মানিত অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম ফকির পিন্টু, সম্মানিত সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিন আহমেদ। এছাড়াও সবসময়ের মতো আজকের অনুষ্ঠানের সার্বিক আয়োজন এবং কারিগরি তত্ত্বাবধানে রয়েছেন জয়েন্ট জেনারেল সেক্রেটারি মিস্টার মুস্তাফিজুর রহমান আরিয়ান, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মাসুর মাহবুব শুভ, জয়েন্ট ফাইন্যান্স সেক্রেটারি মিস্টার রশিদুল নবী। আর পুরো আয়োজন জুড়েই আমি আপনাদের সাথে থাকবো মোহাম্মদ রাশেদ আক্তার, জেনারেল সেক্রেটারি ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, আজকের লাইভ অনুষ্ঠানটি শুরু করার আগে চলুন এক নজরে জেনে নেওয়া যাক আজকের সম্মানিত অতিথির সংক্ষিপ্ত বায়োগ্রাফি। জনাব মোহাম্মদ আতাউর রহমান প্রধান উত্তরবঙ্গের লালমনিরহাট জেলায় 1960 সালে জন্ম নেওয়া এই কীর্তিমান পুরুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1981 সালে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর 1984 সালে সোনালী ব্যাংক লিমিটেডের ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমান সময় পর্যন্ত টানা 35 বছরের কর্মজীবনের অধিকাংশ সময় তিনি সংযুক্ত আছেন সোনালী ব্যাংক লিমিটেডের সাথে। সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সময় এই ব্যাংকটির দেশ বিদেশের বিভিন্ন পদে কৃতিত্বের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি একই পদে রূপালী ব্যাংক লিমিটেড ও প্রবাসী কল্যাণ ব্যাংকে অত্যন্ত সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। চলুন আমরা সরাসরি পরিচিত হই ব্যাংকিং খাতের এই সফলতম মার্কেট লিডার এবং অভিভাবকের সাথে। আমি শুরুতেই আহ্বান করব আমাদের সম্মানিত ক্লাব সভাপতি জনাব মোহাম্মদ আবু জাফর শামসুদ্দিন স্যারকে আমাদের অতিথির সাথে আমাদের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং শুভেচ্ছা বিনিময় করার। জনাব মোহাম্মদ আবু জাফর শামসুদ্দিন স্যার। তারপর ভাই স্পিকারটা একটু আনমিউট করতে হবে। শুভ একটু আনমিউট করে দিন। কি আমরা শুনতে পাচ্ছি? আজকে ব্যাংকার্স ক্লাব বাংলাদেশ লিমিটেডের একটি সুন্দর ক্ষণ আমরা উপভোগ করছি। সত্যিই আমরা আনন্দিত এবং ব্যাংকার্স ক্লাব বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে শুধু তাই নয়, সমগ্র বাংলাদেশের সকল ব্যাংকারের পক্ষ থেকে স্যারকে স্বাগত জানাচ্ছি। একজন কৃতিত্বমান ব্যাংকার, একজন মার্কেট লিডার এবং একজন শিক্ষা অনুরাগী হিসেবে স্যার ইতিমধ্যেই তার স্বীয় আসনে অধিষ্ঠিত। ব্যাংকার্স ক্লাব সম্পর্কে দু একটি কথা বলেই আমি স্যারকে ফ্লোর ছেড়ে দেব। দীর্ঘদিনের চিন্তার ফসলে ব্যাংকার্স ক্লাব 2018 সালের 10ই জানুয়ারি কিছু উদ্যোগী তরুণ ব্যাংকারের সমন্বয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আমাদের যাত্রা শুরু। উদ্দেশ্য 2.5 লক্ষ ব্যাংকারকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং আমাদের 3টা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সহযোগিতা নিয়ে। একটি হচ্ছে ব্যাংকারদের মধ্যে রিক্রিয়েশন, প্রণোদনা, আনন্দ উল্লাসের মধ্যে যাতে করে ব্যাংকাররা সময় কাটাতে পারে, সেটি একটি উদ্যোগ। আরেকটি হচ্ছে ব্যাংকারদের চাকরির পরে আসলে কল্যাণমূলক কিছু থাকে না, বা কোনো বিপদে পড়লে কল্যাণ থাকে না, কল্যাণ করার মতন কোনো কিছু আমাদের নাই। আমরা ওয়েলফেয়ারকে নিয়ে কাজ করে যাচ্ছি, একই সাথে আমাদের নলেজ শেয়ারিং নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ব্যাংকার্স কমিউনিটিতে। আপনারা আমার সেক্রেটারি সাহেব মনে হয় একটা জিনিস স্কিপ করেছেন। স্যার 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট প্রতিনিধি হিসাবে নির্বাচিত হন এবং 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স কমিটির একজন সম্মানিত সদস্য। আমি একদিন সকালবেলা হাঁটছিলাম, একটুখানি চলে যাই সেদিকে। হাঁটতে হাঁটতে বাংলাদেশ ব্যাংকের একজন জিএম, একজন ইডি
একই জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন, সেখানে আমার পরিচিত একজন সিনিয়র ব্যাংকারও ছিলেন, ওনাকে সালাম দেওয়ার জন্য আমি সেখানে দাঁড়িয়েছিলাম। আলোচনার বিষয়বস্তু ছিলেন আতাউর রহমান প্রধান এবং ইডি মহোদয়, আমি ওনার নামটা মনে রাখতে পারিনি, একটি কথাই বললেন যে স্মার্টেস্ট ম্যানেজিং ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রি। জাস্ট উনি এই কথাটা বলেছেন, আমি জাস্ট ওনার নামটিও স্মরণ করতে পারছি না। আমি সর্বপ্রথম যখন স্যারকে ফোন করি, তখন স্যার বললেন যে ব্যাংকারদের কোভিডকালীন সময়ে বিশেষ করে তাদের যেই ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে, তাদের যে প্রণোদনার প্রয়োজন আছে এবং রোস্টারিং করে কম সময় লেনদেন করা যায়, সেই একটা চিঠি আমি এইমাত্র রেডি করে বাংলাদেশ ব্যাংকে যাচ্ছি। সত্যি বাংলাদেশের সকল ব্যাংকার এই মহামারীকালীন সময়ে আপনার দিকে চেয়ে আছে, কারণ সোনালী ব্যাংক বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরের স্থানটি সোনালী ব্যাংক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ব্যাংকের এই আর্থিক বাজারে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি এই কোভিডকালীন সময়ে, যাতে করে ব্যাংকারদের, যেমনটি আপনি অতীতে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন, ভবিষ্যতেও এখনো কোভিড মহামারী আকারে আছে, সে সময়টুকুতেও আপনি আপনার নেতৃত্ব দিয়ে ব্যাংকারদের সুরক্ষা, সাহস সঞ্চয় করবেন। প্যারালালি দেশের অর্থনীতির গতিধারাকে যাতে করে সমুন্নত রাখা যায়, সেজন্য আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। আমি আপনাকে আরেকবার স্বাগত জানানোর মাধ্যমে যে সমস্ত ব্যাংকার ইতিমধ্যে কোভিডকালীন সময়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যে সম্মুখ যোদ্ধারা এখনো দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য নিজের জীবনকে বাজি রেখে ব্যাংকিং কার্যক্রম সচল রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্যারের পথ চলার কথা বলার ভিতরে আমি হয়তো আরেক বিভিন্ন সময় জয়েন করব। স্যারকে ফ্লোর ছেড়ে দেওয়ায় অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে। স্যারকে ফ্লোর ছেড়ে দেওয়ার জন্য অনেকেই বলে যাচ্ছেন আমার মনে হয়। সো আমরা অপেক্ষা করছি স্যারের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবো এবং এই ক্লাবের কল্যাণমূলক কাজগুলোর জন্য স্যারের অবশ্যই সার্বিক সহযোগিতা আমরা কামনা করব। সম্মানিত সকল সদস্য, সকল ব্যাংকারকে ধন্যবাদ জানিয়ে আমি স্যারকে ফ্লোর ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত ক্লাব সভাপতি। আমি প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতাউর রহমান প্রধান, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সোনালী ব্যাংক লিমিটেড। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। জি, আপনাদেরকে স্বাগত। বিশেষ করে ক্লাব প্রেসিডেন্ট আবু জাফর শামসুদ্দিন, রাশেদ আক্তার সেক্রেটারি এবং ক্লাবের অন্যান্য নির্বাহী যারা আছেন, একই সাথে যারা সকল সদস্য আছেন, সকলকে আমার পক্ষ থেকে, সোনালী ব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে আজকে এরকম একটি ফোরামে আমাকে আপনারা ডেকেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একই সাথে আপনাদের সাথে পরিচিত হতে পারে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। ধন্যবাদ আপনাদের সকলকেই। আমি শুরু করব, আমি কথা বলি না আপনি প্রশ্ন করবেন? জি, আসলে প্রথমে আপনাদের আজকে এই অনুষ্ঠানের শুরুতেই এই করোনাকালীন সময়ে আমাদের অনেক ব্যাংকার মৃত্যুবরণ করেছেন, অনেকেই এখন আক্রান্ত হয়ে আছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন এছাড়াও আমাদের ব্যাংকার ছাড়াও যারা স্বাস্থ্যকর্মী, ডাক্তার এবং অন্যান্য সেক্টর থেকে যারা আত্মত্যাগ করেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা জানবেন যে গতকাল আমাদের একজন বিশিষ্ট ব্যাংকার, স্বনামধন্য, যিনি বাংলাদেশে দীর্ঘ 4 দশক বাংলাদেশ ব্যাংকে যিনি সেবা দিয়েছেন আন্তরিকতার সাথে, যাকে একটি ব্যাংকের পিলার বলা হয়, সাবেক ডেপুটি গভর্নর জনাব আল্লামা মালেক কাজমি গতকাল এই করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, যার অভাব সহজে পূরণীয় নয়। তার আত্মার শান্তি কামনা করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। আপনারা জানবেন যে সোনালী ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক এবং এখানে অনেক কর্মকর্তা কর্মচারী কাজ করে। এ পর্যন্ত 278 জন কর্মকর্তা কর্মচারী আমার করোনায় আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যে 5 জন মৃত্যুবরণ করেছেন। যাই হোক, সেই করোনাকালীন সময়েই আজকে আমরা এখানটায় আলোচনায় এসেছি বা সবার সাথে কথা বলার যে সুযোগ হয়েছে, আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে যেটা বলতে চাই, আমি শুরু করতে চাই এইভাবে যে ব্যাংকার্স ক্লাব আপনারা গঠন করেছেন, এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে একটি অনেক বড় কাজ হয়েছে।
যে সবগুলো সংগঠনের একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে, কিন্তু ব্যাংকারদের নাই। আমি এটা নিয়ে অনেকবার কথা বলেছি, অনেক ফোরামে কথা বলেছি। আমাদের এবিবি আছে, এবিবিতেও কথা বলা হয়েছে। আসলে আমরা দেশের অর্থনীতি বিনির্মাণ করছি। দেশের অর্থনীতিকে চালু রাখার জন্য যত কিছু কর্মকাণ্ড সেগুলো ব্যাংকাররাই করছে। অথচ ব্যাংকারদের নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম নাই। আজকে যখন আমি আমার ছেলে মেয়ের বিয়ের চিন্তা করি, তখন আমাকে অফিসার্স ক্লাবে দ্বারস্থ হতে হয়। সেখানে যারা মেম্বার তাদের যে ফিস তার চেয়ে অনেক বেশি ফিস দিয়ে আমাকে সেখানটা একটা জায়গা করে নিতে হয়। প্রায়োরিটি বলতে কোনো কিছুই নেই। অথচ অফিসার্স ক্লাবে আবার সবাই মেম্বার হতেও পারে না। সরকারি ব্যাংক হয়তো আমি হতে পেরেছি, বা আরো 2-4 জন হতে পেরেছে, কিন্তু সব ব্যাংকারদের ওখানে জায়গা হয় না। ব্যাংকাররা এত বড় কর্মকাণ্ড করে, কিন্তু এদের নির্দিষ্ট কোনো ফোরাম নেই, কোনো প্ল্যাটফর্ম নেই। আমাদের এবিবি থেকে নানাভাবে আওয়াজ তোলা হয়েছে, কিন্তু কখনো এটা আমার মনে হয় যে আলোর মুখ দেখেনি। আমি আশাবাদী এখন, হয়তো আমাদের এই সময়ে আমরা কিছু করতে পারিনি, কিন্তু আপনারা তরুণ নেতৃত্ব যেভাবে এগিয়ে এসেছেন, একটা ব্যাংকার্স ফোরাম করেছেন, এখানে অনেক সদস্যের কথা শুনলাম। আমি আশাবাদী যে এই ব্যাংকার্স ক্লাবের মধ্য দিয়ে হয়তো আমরা একটা সুনির্দিষ্ট একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো। এটা কোনো বিষয় না। ইনশাল্লাহ। বিষয়টা হলো যে এখানটায় আমরা যদি আমাদের মাননীয় বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর, তিনি অত্যন্ত সংবেদনশীল মানুষ, অত্যন্ত মানবিক মানুষ। আমরা সরকারের প্রতি বছরেই আমরা যদি বলি যে বিভিন্ন দুর্যোগে ব্যাংকাররা শত শত কোটি টাকা কিন্তু আমরা অর্থায়ন করি, আমাদের সিএসআর থেকে দিই। আমরা এছাড়াও অনেকভাবেই সহযোগিতা করি। আমরা যদি একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এক টুকরো জমি চাই, আমার মনে হয় যে তিনি অত্যন্ত মানবিক, এবং তিনি এগুলো বিচার বিবেচনা করে অবশ্যই তিনি একটি ভালো জায়গায় আমাদের একটা জমি দেবেন। এই জমি নিয়ে যদি আমরা ব্যাংকার, আজকে 60টা ব্যাংক আছি, 60টা 65টা ব্যাংক, এই 60টা ব্যাংক যদি আমরা বেশি না 3 কোটি টাকা করে যদি আমরা জমা করি, তাহলে আমাদের 180 কোটি বা 200 কোটি টাকা হবে। এটা নিয়ে কিন্তু একটি বড় কিছু করা সম্ভব। শুধু দরকারটা হলো উদ্যোগের। আমি ইতিমধ্যে এবিবির প্রেসিডেন্টকে এই মাত্র 3-4 সপ্তাহ হবে আমি এই কথাগুলো বলেছিলাম। আজকে যদি ব্যাংকারদের একটা হসপিটাল থাকতো, তাহলে আজকে করোনায় আক্রান্ত হয়ে আমরা নানা জায়গায় ঘুরছি, কিন্তু জায়গা পাচ্ছি না। কোথাও আমরা একটা যে অক্সিজেন পাবো সেই কোনো গ্যারান্টি নাই। মানে আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেক ব্যাংকার নানা জায়গায় ঘুরে ফিরে কোনো চিকিৎসা পায়নি। আমার ব্যক্তিগত উদ্যোগে অনেক জায়গায় হয়তো আমি সুযোগ করে নিতে পেরেছিলাম, বাট খুবই লিমিটেড। সো দ্যাট আজকে করোনায় আমার কিন্তু উপলব্ধিটা সাংঘাতিক, যে আজকে যদি ব্যাংকারদের একটা হসপিটাল থাকতো, একটা ডেডিকেটেড হসপিটাল থাকতো, তাহলে অ্যাটলিস্ট ব্যাংকাররা প্রায়োরিটি পেত এই সমস্ত ক্ষেত্রে কাজ করার জন্য বা চিকিৎসা করার জন্য। তো আমি একেবারেই নিরাশ না, আমি আশাবাদী আপনাদের দ্বারা, যে আপনারা যে উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন এবং আপনাদের সাথে যারা আছেন, এবং আমি আশা করি যে আমাদেরও জায়গা, যেহেতু আপনাদের এখানে একটু জায়গা দেবেন আপনারা, তো আমরা সবাই মিলে সম্মিলিতভাবে যদি কাজ করি, এই ফোরামটাকে, এই ক্লাবটাকে একটা খুব ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। সেই আশা ব্যক্ত করেই আমি আমার কথা শুরু করি। যদি আপনার প্রশ্নের মধ্য দিয়ে কথা বলেন তাহলে ঠিক আছে, আর না হলে জি আমি কি স্যার, আমরা স্যার আমরা একটা কথা একটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে সাম্প্রতিককালে আমরা এবিবির চেয়ারম্যান মহোদয়কেও এভাবে লাইভে এনেছিলাম এবং ভাইস চেয়ারম্যান মহোদয় এসেছেন। আমরা একটা বিষয়ের উপর বেশি গুরুত্ব দিয়েছিলাম, ব্যাংকারদের কোনো হসপিটাল নাই। এটা আমাদের ব্যাংকার্স ক্লাবের প্রথম দিন থেকেই আমরা প্রথম যে মিটিংটা হয়েছিল অ্যাডহক কমিটির, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা একটি হসপিটাল তৈরি করব। তো সেটি যখন আমরা প্রস্তাব আকারে উপস্থাপন করি, স্যাররা অত্যন্ত আনন্দের সাথে সেটাকে গ্রহণ করেছেন। যেহেতু স্যার আপনি 3 কোটি টাকা করে বলেছেন, এর বাহিরেও যদি আমরা একদিনের বেতন দিই অথবা মাসে 100 টাকা করে সব ব্যাংকার দেয়, তাহলে এরকম একটা হসপিটাল তৈরি করা যায়। এবং সবচেয়ে বেশি ব্যাংকার কিন্তু স্যার আপনার ব্যাংকে আছে। সেই ক্ষেত্রে আমরা আপনার সহযোগিতা কিভাবে পেতে পারি? আমি তো বললাম যে আমার মনে হয় না যে এমন কোনো ব্যাংকার এখানে দ্বিমত করবে। একদিনের স্যালারি এটা কোনো বিষয় না, যে কোনো ব্যাংকার এখানে এগিয়ে আসবে, শুধু উদ্যোগীর অভাব। আর আপনি যেটা বলছেন এবিবির আমিও ভাইস প্রেসিডেন্ট, যদিও আমি সরকারি ব্যাংক থাকি একমাত্র মানুষ সেখানটায়। তো এই এই ইয়েটা আমরা সুরটা তুলেছিলাম, এবং এটা গত 3 সপ্তাহ হবে আমাদের মিটিংটা হয়েছে। এবিবির আমাদের প্রেসিডেন্ট যিনি, তিনিও একমত হয়েছেন যে না, আমাদের এই মুহূর্তে এগুলো ভাববার বিষয় আছে এবং আমরা ভাবতে পারি। দরকারটা হলো যে সিনিয়র ব্যাংকাররা নানাভাবে ব্যস্ত, সেই ক্ষেত্রে যদি
আপনারা এটার হাল ধরেন বা আপনারা ওইভাবে এগিয়ে আসেন, আমার মনে হয় যে এটা এটা কোনো বিষয় না। আপনি বলছেন বেতন বেতন বলেন, আর আমাদের 2-3 কোটি টাকা করেই বলেন ব্যাংকারদের, আর যে সমস্ত শিল্পপতিকে আমরা তৈরি করেছি, অনেক ব্যাংকের মালিককে আমরা তৈরি করেছি, এটা আমরা খুব গর্ব করেই বলতে পারি। অনেক শিল্পপতিকে আমরা প্রতিষ্ঠিত করেছি। কাজে আমরা যদি আমাদের অ্যাপ্রোচটা যদি তাদের কাছে পজিটিভলি হয়, আমার মনে হয় না তারাও কোনো হেজিটেট করবে আমাদেরকে সাহায্য করার জন্য। তারা ইনশাল্লাহ স্বতঃস্ফূর্ত স্যার। হয়ে তো এটা শুধু দরকার হলো উদ্যোগ, শুধু দরকার হলো নেতৃত্ব। আমি সেটাই বলছিলাম যে এটা হয়তো আপনাদের মধ্য থেকে বেরিয়ে আসবে এবং সেই জায়গায় হয়তো আমরাও সবাই মিলে সহযোগিতা করতে পারবো। আমরা অবশ্যই আশাবাদ ব্যক্ত করি যে আমাদের মার্কেট লিডারদের পরামর্শ গাইডেন্স নিয়ে আমরা ইনশাল্লাহ সম্মিলিতভাবে বাংলাদেশের সকল ব্যাংকাররা আমাদের একটা হসপিটাল আমরা গড়ে তুলবো। এই ক্ষেত্রে আপনাকে শুধু স্যার জানিয়ে রাখতে চাই, গত 25 তারিখে ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে ঢাকার আইচি হসপিটাল লিমিটেডের সাথে আমরা একটা এমইউ সাইন করেছি, যার মাধ্যমে আমাদের ব্যাংকাররা কিছুটা হলেও সীমিত মূল্যে, আসলে প্রথমে সীমিত মূল্যটা ছিল না, আমরা এই অনুষ্ঠান শুরুর আগে আমাকে আইটি হসপিটালের অথরিটি থেকে ফোন দিয়ে জানানো হলো একটা ডিসকাউন্টও দেওয়া হবে ব্যাংকারদের সম্মানে। একটা ডিসকাউন্ট মূল্যে আমাদের টেস্ট ওখানে যেও করা যাবে, এবং কোনো অফিসে বা বাসায় যেও যদি টেস্ট করানোর প্রয়োজন হয় কেস টু কেস বেসিসে ব্যাংকারদের বাসায় এবং অফিসে যেও তারা একটু সুলভ মূল্যে আমাদেরকে এই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবে। তো আশা করি আমরা যেখানে যে ব্যাংকার আছে আমাদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা ব্যাংকারদের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো। তার আমরা ব্যাংকিং নিয়ে অনেক কোশ্চেন অলরেডি চলে এসেছে, অনেক ভিউয়ার আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছে, অনেক ব্যাংকাররা আমাদের দেখতেন সরাসরি। আমি ব্যাংকিং কোশ্চেনে যাওয়ার আগে স্যার আপনার সুদীর্ঘ ব্যাংকিং জীবন সম্পর্কে একটু আপনার মুখে জানতে চাচ্ছিলাম। আপনি দীর্ঘ 35 বছর ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অত্যন্ত কৃতিত্বের সাথে এবং অত্যন্ত সফলতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাংকের, প্রধানতম ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এই জার্নিটা স্যার আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছিলাম সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি আমার খুব একটা ব্যাংকিং বিষয়ে প্রথমে যদি বলি যে ব্যাংকে জয়েন করব, ব্যাংকার হব, এরকম স্বপ্ন ছিল, সেটা কিন্তু আমার মনে হয় ঠিক হবে না। আমি খুব অনেস্টলি যেটা বলতে চাই, প্রথম জীবনে আমার স্বপ্ন ছিল সেনা কর্মকর্তা। এটা 1976-77 যখন আমি আইএসএসবি পরীক্ষা দিয়ে হতে পারলাম না, তখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে অলরেডি। ভর্তি তখনও হয়নি। তো চিন্তা করলাম যে সেরা কর্মকর্তা যখন হতে পারবো না, কমার্সে যেহেতু পড়েছি, তাহলে ব্যাংকারই হবে। সেকেন্ড অপশনটা ছিল আমার ব্যাংকার হওয়ার। আবার আমি ব্যাংক পড়াশোনা শুরু করলাম, পড়াশোনা শেষ করলাম এবং অপরচুনিটি সোনালী ব্যাংকেই 84 সালে ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে জয়েন করলাম। তো সোনালী ব্যাংকে জয়েন করার পরেও আমি বিসিএস পরীক্ষা তার আগেই দিয়েছিলাম, রেজাল্টও হয়েছে এবং আমি এখানটায় বিসিএস এ কোয়ালিফাইও করেছিলাম, কিন্তু আর সেখানে ফিরে যাওয়া হয়নি। ব্যাংকে ভালো লেগেছে এবং ব্যাংকেই আমি শেষ পর্যন্ত ডিসিশন নিয়েছি যে ব্যাংকেই কাজ করব। তো আমার যাত্রা শুরু সোনালী ব্যাংকেই 1984-তে আমি জয়েন করি। একেবারেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে কিছুদিন, অবশ্য এটা না বললেই নয়, যে আমি কিছুদিন বিজনেসও করেছি। 84-তে আমাদের রেজাল্ট হলো 82-তে, 83 পর্যন্ত আমি বিজনেসে ইনভলভ ছিলাম। টু বি অনেস্ট, যে তখন আমাদের আজকে যে নিটল মোটরস, নিটলের যে মা সেলিমা আহমেদ এমপি, যিনি এখন, তিনি আমার ক্লাসমেট, তিনি, আমি এবং মাতলুব সাহেব এবং আরো এক বন্ধু মিলে আমরা কিন্তু এটা শুরু করি। যাই হোক, ইতিমধ্যে ব্যাংকে পরীক্ষা দিয়েছি। 1983-তে স্যার, এটা 83 শেষে 83-তে জয়েন করি এবং 83 জুলাই পর্যন্ত আমি 84 জুলাই পর্যন্ত আমি এই নিটল মোটরসে কাজ করেছি। তখন এটা আমাদের ছিল সুইপ গ্রুপ অফ কোম্পানিজ, এটা নাম ছিল। তো সেলিমা আহমেদ এটা কন্টিনিউ করলো। আমার ব্যাংকে যেহেতু চাকরি হলো, বাড়ি থেকে বলা হলো যে অনেক বিজনেস করে ফ্যামিলিতে, কাজে আমাকে চাকরি করতে হবে, সো দ্যাট আমি চাকরিতে ফিরে যাই এবং সোনালী ব্যাংকে জয়েন করি। ঢাকা থেকে একবারেই চলে গিয়েছিলাম রংপুরে, একটা প্রত্যন্ত, আপনার এটা হারাগাছ, অনেকেই চিনবেন, যে তামাক বিড়ি শিল্পের জন্য খুব একটা বিখ্যাত জায়গা হারাগাছ। সেখানটায় আমি আমার কাজ শুরু করি, ইউনিয়ন লেভেল থেকে শুরু করেছি। ক্রমান্বয়ে ইউনিয়ন থেকে জেলা থেকে বিভিন্ন জেলায় আমার মাঠেই চাকরি করেছি আমি 22 বছর। তার মধ্যে 17 বছর ম্যানেজারই করেছি বিভিন্ন ব্রাঞ্চে, বিভিন্ন ব্যাংকে শাখায়। এরপরে 2005-এ আমি ঢাকায় আসি। এখানে আপনি জানেন যে সোনালী ব্যাংকের সবচেয়ে বড় কর্মকাণ্ড হলো
শিল্প ঋণ বিভাগে, সেখানে আমি জয়েন করি। ওখান থেকেই পরে ডেপুটি জেনারেল ম্যানেজার হয়ে লোকাল অফিস, এবং লোকাল অফিসে জেনারেল ম্যানেজার হিসেবে আমি প্রায় 1.5 বছর কর্মরত ছিলাম। আপনারা জানেন যে সোনালী ব্যাংকের লোকাল অফিস মানে বেশ কয়েকটি, এটা বললে কেউ আদারওয়াইজ নিয়েন না, যে বেশ কয়েকটি প্রাইভেট ব্যাংকে একখানি করলে যা হয়, সোনালী ব্যাংকের লোকাল অফিস জি, পোর্টফোলিওর দিক থেকে সেই রকম। তো সেখানেই ইন টার্মস অফ পোর্টফোলিও, জি, কাজ করেছি এবং অনেক খুব ভালোভাবে কাজ করার সুযোগ হয়েছে বলে আমি মনে করি। যে সোনালী ব্যাংকের লোকাল অফিসে যে মুনাফার দিক থেকে যে রেকর্ডটা, আমার রেকর্ডটা আজ পর্যন্ত কেউ কিন্তু এটা ব্রেক করতে পারেনি। আমি খুশি হব যে আমার সময় যদি কেউ এটা ব্রেক করে। হাওয়ার এটা সুযোগ হয়েছিল আমার লোকাল অফিসে কাজ করার। এরপরে লোকাল অফিস থেকেই আমি পরে সোনালী ব্যাংক ইউকে তে সিইও হিসেবে চলে যাই, এবং ওখানেও আমি 3 বছর 4 মাস কাজ করেছি। আমি মনে করি যে সেখানে ভালো করেছি। ব্যাংকটা লসে ছিল, অনেক বছর ধরে লসে ছিল। আমার 3 বছরই সেখানে ট্রেড ফাইন্যান্স থেকে শুরু করে অন্যান্য কাজগুলো করাতে, বিজনেসগুলো করাতে ব্যাংকটি কয়েক মিলিয়ন, প্রায় 80 মিলিয়ন প্রফিট করে 3 বছরে। তো যাই হোক, সেখানটা আমার কাজ, সেখান থেকে আমি ওখানে ডেপুটি ম্যানেজিং হিসেবে কর্মরত থাকাকালীন সময় ডেপুটি ম্যানেজিং হিসেবে প্রমোশন পাই। এরপরে দেশে ফিরে আসি। আপনারা জানেন, আপনি বলেছেন প্রথম দিকেই যে এখানে ডিএমডি হিসেবে কর্মরত থাকাকালীন সময় আমি পরে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে প্রবাসী কল্যাণ ব্যাংকে জয়েন করি। তো প্রবাসী কল্যাণ ব্যাংকে কাজ করাকালীন সময় সরকার আবার আমাকে পদায়ন করেন রূপালী ব্যাংকে। সেখানে 3 বছর আমি কাজ করেছি, এবং আমার মনে হয় যে রূপালী ব্যাংকে আমি একটা খুব ভালো সময় কাটিয়েছি এবং একটা ভালো সময় দিয়েছি রূপালী ব্যাংকে। এবং এই 3 বছরের রূপালী ব্যাংক আলহামদুলিল্লাহ যে সবারই সহযোগিতায় বেশ ভালো একটা অবস্থানে এসছে। আমি যদি এটা বলি সিম্পলি, যে যখন আমি জয়েন করি তখন রূপালী ব্যাংকের শেয়ার, আপনারা জানেন যে সরকারি ব্যাংকের একমাত্র রূপালী ব্যাংকের শেয়ারই মার্কেটে কিছু আছে। তো সেই শেয়ার ছিল 25 টাকা থেকে 22 টাকা থেকে 25 টাকা। এটা আমার সময় 65 টাকা পর্যন্ত হয়েছিল, এবং এটা গেইনারের শীর্ষে প্রায় 3 বার গিয়েছিল। এটা আমি বলছি না, মানে আমি এই কারণে বলতে চাচ্ছি যে আমার সহকর্মীরা কাজ করেছিল খুব স্বতঃস্ফূর্ত ভাবে, একটা টিম স্পিরিট কাজ করেছে, জন্যই হয়তো রূপালী ব্যাংক একটি খুব ভালো অবস্থান তৈরি করতে পেরেছে। এরপরে তো আমি আবার আমার সেই প্যারেন্ট ব্যাংকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদেরকে সেখানটায় আমাকে পদায়ন করেছেন, বিভিন্ন এমডিদের বিভিন্নখানে পদায়ন করেছেন, আমাকে দেয়া হচ্ছে সোনালী ব্যাংকে। গত বছরের আগস্ট থেকে আমি সোনালী ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেছি। তো এর মধ্যেই আজকে কাজ করতে গিয়ে যেটা হয়েছে, যে একটু ব্যাকগ্রাউন্ড না বললেই নয়, আমি মনে হয় সময় লম্বা হয়ে যাবে। তারপরে বলি যে আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করি, এখন পাশাপাশি বেসরকারি ব্যাংক আছে, আপনারা অনেকেই বেসরকারি ব্যাংকে কাজ করছেন। আসলে অনেক সময় আমাদেরকে তুলনা করা হয় সার্ভিসের দিক থেকে, তারপরে অন্যান্য প্রফিটেবিলিটির দিক থেকে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাজ কিন্তু একমাত্র প্রফিট আর্ন করা না। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু যখন এই ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত করেন, তখন কিন্তু তার পিছনে একটা বড় কারণ ছিল, যে আসলে এদেশের আপামর মানুষ যাতে ব্যাংকিং সেবার আওতায় আসে, ব্যাংকিং সেবা পায়, সেই জন্যই কিন্তু তিনি ব্যাংকগুলোকে তখন রাষ্ট্রায়ত্ত করেছিলেন। সময়ের পরিক্রমায় রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি দুটোরই চাহিদা হয়েছে, বেসরকারি ব্যাংক তৈরি হয়েছে। আজকে এত বছর পরে এসে যখন আমাদের কিছু ডেফিনেটলি সমালোচনার জায়গা আছে, কিন্তু একটু ভালো যদি আমি কথা মানে জায়গাটা চিন্তা করি, তবে সেই সময় যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো না হতো, তাহলে আজকে কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি যেভাবে দাঁড়িয়েছে, আমার মনে হয় না যে এই জায়গায় আমরা আসতে পারতাম। আপনি ধরে নেন যে সেই সময় 7.5 কোটি মানুষের যে বর্গমাইলে আমরা থাকতাম, সেই জায়গায় কিন্তু আছে 7.5 কোটি মানুষেরই কিন্তু তখন খাদ্যের অভাব ছিল। আমরা সেইভাবে খাদ্য উৎপাদন করতে পারিনি, কিন্তু সেই সময় ব্যাংকগুলো দায়িত্ব নিয়েছিল। সেই সময় কৃষি ঋণ দেওয়া গিয়েছিল বলেই সম্ভব হয়েছে। কৃষি বীজে আমরা অর্থায়ন করেছি জন্য হয়তো, এবং কৃষি উপকরণে আমরা অর্থায়ন করেছি, সার থেকে শুরু করে অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে জন্য আজকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বলি যে সেই সময়ে 7.5 কোটি মানুষকে আমরা ঠিকমতো খাদ্য দিতে পারতাম না। আজকে দেখেন, জমি কমে গেছে নানা কারণে, কিন্তু এই 17 কোটি মানুষকে আমরা কিন্তু পুরোপুরি খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে আমরা কিন্তু খাদ্য রপ্তানি করছি।
ওই ক্রেডিটটাকে আমি দিতে চাই সেই সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ছিল জন্যই, কারণ 80-র দশকের পরে কিন্তু প্রাইভেট ব্যাংক তৈরি হয়েছে। কাজেই হয়তোবা আমার টাকা যেটা আমি মাঠে দিয়েছি সেটা ঘরে আসেনি, কিন্তু কৃষকের গোলা ভরা ধান হয়েছে, পুকুর ভরা মাছ হয়েছে, কিন্তু হয়তো ব্যাংকের টাকা ঘরে আসেনি জন্য কৃষির ঋণ ক্লাসিফাই হয়েছে। একইভাবে যদি বলি শিল্পায়নের কথা বলি, সেই 72-এর পরে এদেশে কোনো শিল্প ছিল না, শিল্পের মালিকদের যে অভিজ্ঞতা তাও ছিল না, কেননা আসলে তো পাকিস্তানিরাই তখন শিল্পপতি ছিল, তাদের নিয়ন্ত্রণেই সবকিছু ছিল। তারা যখন চলে গেল তখন আমাদের না ছিল শিল্পের অভিজ্ঞতা, না ব্যাংকার ভালো অভিজ্ঞতা সম্পন্ন, না ছিল ভালো শিল্পপতি। তারপরে আমাদের শিল্পায়ন শুরু করতে হয়েছে। নানা ভুল ভ্রান্তির মধ্য দিয়ে কিন্তু তখন এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ইন্ডাস্ট্রিয়াল লোন যেটা আমরা বলি সেটা কিন্তু আমরা শুরু করেছিলাম। হয়তো আমাদের ভুল ছিল, আমরা সেরকম ফিনান্সিয়াল অ্যানালিস্ট ছিল না, অ্যানালাইসিস করতে পারিনি, ক্রেডিট রিস্ক নিতে পারিনি, অ্যাসেস করতে পারিনি। শিল্পপতিদেরও হয়তো ওই রকম অভিজ্ঞতা ছিল না, কিন্তু তারা উদ্যোগী ছিল, উদ্যমী ছিল, এগিয়ে এসছে। এই 10টা বছর ব্যাংকগুলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো অর্থায়ন করেছে জন্য পরবর্তীতে কিন্তু আমাদের শিল্প গড়ে উঠেছে। এটাকে আমি মনে করি অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে প্রাইভেট ব্যাংকগুলো। প্রাইভেট ব্যাংকের যাত্রা শুরুর সাথে শিল্প অনেক বেশি সম্প্রসারিত হয়েছে, প্রসারিত হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু গোড়ার দিকে যদি আমি ধন্যবাদ দিতে চাই, তাহলে অবশ্যই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে দিতে। স্যার, আমরা নিজেরাও, আমরা যারা প্রাইভেট ব্যাংকে আছি, আমরাও আসলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেই অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেসরকারি ব্যাংকগুলো যৌথভাবে এই দেশের অর্থনৈতিক গঠন প্রক্রিয়া অব্যাহত রাখবে এবং এগিয়ে নিয়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করি। অনেক ব্যাংকিং নিয়ে কোশ্চেন চলে এসেছে স্যার, অনেক দর্শক শ্রোতা এবং আমাদের সম্মানিত ব্যাংকাররা অনেক কোশ্চেন করেছে। আমরা খুব সংক্ষিপ্ত আকারে কিছু কোশ্চেন নেব। তার আগে আমি যাচ্ছি আমাদের সমাজ কল্যাণ সম্পাদক, এখানে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আশরাফ উদ্দিন আহমেদ। আশরাফ ভাইকে বলছি, স্যারের উদ্দেশ্যে আপনি কিছু কোশ্চেন বোধহয় করতে যাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার, শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিসিবিএল এর আজকের অনুষ্ঠানে আপনার সময় দেওয়ার জন্য। আমার একটা প্রশ্ন, আমরা জানি যে গত এপ্রিল থেকে ব্যাংকগুলোতে ঋণ দেওয়ার বিপরীতে যে ইন্টারেস্ট রেট ফিক্স করা হয়েছে সেটা 9% ফর অল এক্সেপ্ট ক্রেডিট কার্ড। যেহেতু এসএমই এবং রিটেল লোনগুলোর মনিটরিং কস্ট অনেক হাই এবং এটার এগেনস্টে 5% জিপি জেনারেল প্রভিশন করি আমরা, তো সেক্ষেত্রে এই ব্যাংকগুলোতে কামিং ফিউচারে রিটেল বা এসএমই ডিসবার্সমেন্ট কমে আসবে, এরকম কোনো আপনি শঙ্কা দেখতে পান কিনা স্যার? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি একটা সঠিক, খুব ভালো প্রশ্ন করেছেন যে আসলে রিটেল ব্যাংকিং এ কিন্তু আমাদের সুপারভাইজারি কস্ট বলেন, অন্যান্য কস্ট বলেন, সব কস্ট বেশি। আমি যদি একটা শিল্পকে, যেখানে 100 কোটি টাকা দেবো একজনকে, আমার কিন্তু সুপারভাইজ করতে একজনকেই করতে হবে, কিন্তু রিটেল ব্যাংকিং এ কিন্তু 100 কোটি টাকা 100 জনকে দিলে 100 জনকে সুপারভাইজ করার জন্য আমার কিন্তু কস্ট ডেফিনেটলি ইনভলভ এখানটা বেশি। তবে 9% ইন্টারেস্টটা এখানটায় একটা ফ্যাক্টর। আমার মনে হয় যে এখন 9% ইন্টারেস্টে আমরা সরকারি ব্যাংকগুলো কিন্তু ইউজ টু হয়ে গেছি। আমরা তো গত বছর থেকে শুরু করেছি, ডে 1 থেকে কিন্তু 9% ইন্টারেস্টে শুরু করেছি, এবং আমাদের এটা প্লাস মাইনাস করে এখন যে অবস্থানে আসছি সেই অবস্থানটাই থাকবে, হয়তো খুব বেশি আর নিচের দিকে ডিটোরেট করবে না। কিন্তু প্রাইভেট ব্যাংকগুলো শুরু করেছে গত এপ্রিল থেকে, এবং এপ্রিলের আগেই কিন্তু করোনা শুরু হয়েছে। তো করোনার কারণে এবং একই সাথে এই যে ইন্টারেস্ট রেটটা অ্যাব্রাপ্টলি নিচে নামিয়ে আসার ফলে হয়তো প্রাইভেট ব্যাংকগুলো একটু স্ট্রাগল করবে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। বিশেষ করে প্রাইভেট ব্যাংকে যাদের এসএমইতে যারা অধ্যয়ন করেছে তাদের এই সুপারভাইজারি যেহেতু ক্রেডিটটা এবং এখানটায় যেহেতু রিস্ক অনেক বেশি, কাজেই সেই ক্ষেত্রে এসএমইতে 9% ইন্টারেস্ট, এটাতে আমি মনে করি যে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হবে। তবে আসার কথা হলো ইতিমধ্যে কিন্তু আমরা এই বিষয়টি আমাদের বাংলাদেশ ব্যাংকে আলোচনা হয়েছে, এবং আলোচনায় যেখানে এটা হলো যে বিশেষ করে কনজিউমার্স ক্রেডিট যেটা বলি, আমরা পার্সোনাল লোন বলি, যে নামেই বলি, সরকারি ব্যাংকগুলো হয়তো এভাবেই বলে, যে লোনগুলো ফার্দার কোনো ইনকাম জেনারেট করে না, এটা বিলাসী লোনও বলা যেতে পারে, সেই লোনগুলোর ইন্টারেস্ট রেট যদি একটু রিভিজিট করা যায়, এবং সেই প্রস্তাবগুলো কিন্তু রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকে, যদি রিভিজিট করে এটার ইন্টারেস্ট রেটটা একটু বাড়ানো যায়, অ্যাটলিস্ট 9%-এ আলটিমেটলি আসতে হবে, তবে একটু
স্ল্যাব করে যদি আস্তে আস্তে আসতে পারে তাহলে হয়তো বা দেখা গেল একটা সময় গিয়ে প্রাইভেট ব্যাংকই বলেন আর সরকারি ব্যাংক বলেন এসএমইতে গিয়ে একটু সেটেল করবে। তবে এই কথা ঠিক যে এদেশের উন্নয়নে দেশের উন্নয়নে এসএমইতে ফোকাস না করে কিন্তু কোনো বিকল্প নাই। আমরা শিল্প যাই করি না কেন, আপনি যদি সারা দেশের উন্নয়ন চান তাহলে অবশ্যই এসএমইতে ফোকাসটা করতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো যে আমরাও এটা বাংলাদেশ ব্যাংকে সেদিন কথা তুলেছি এবং এটাকে কিভাবে রিভিজিট করে আর একটু সহনীয় করা যায় ইন্টারেস্ট রেটটা, সে বিষয়ে ব্যাংকাররা কিন্তু একটা প্রস্তাব রেখেছে। থ্যাংক ইউ ধন্যবাদ ভেরি মাচ স্যার। জি, থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ স্যার। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের সাথে এই মুহূর্তে লাইভ প্রোগ্রামে রয়েছেন এবিবির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আতাউর রহমান প্রধান, অনারেবল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সোনালী ব্যাংক লিমিটেড। আপনারা আপনাদের কোশ্চেন স্যারের কাছে করতে চাইলে আমাদের ফেসবুক লাইভে এসে কোশ্চেন করতে পারবেন, আমরা কোশ্চেন গুলো নিচ্ছি। এখনই নেওয়া শুরু করব। তার আগে স্যার আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমরা দেখছি যে করোনা আতঙ্ক কাটিয়ে কিন্তু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম জোরদার করেছে। বিশেষ করে শিল্প খাতের উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে, গার্মেন্টস স্পেশালি, এবং সরকারও একটা ব্যাপক বড় ধরনের প্রণোদনা প্যাকেজ নিয়ে এসেছে অর্থনৈতিক মন্দাটাকে কাটিয়ে উঠতে। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে স্যার, এই অর্থনৈতিক করোনাকালীন এই মন্দা ভাব কাটিয়ে উঠতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যে আপনি, আমরা জানি যে এই করোনা শুরুর প্রাক্কালেই যে জায়গাটাকে অবশ্যই আমি খুব বেশি ইম্পর্টেন্স দেব এবং ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ সরকারকে, যে তারা কিন্তু প্রাথমিক পর্যায়ে এটা বুঝতে পেরেছেন যে করোনার যে প্রভাবটা পড়বে দেশে এবং সেটাতে কিভাবে ইকোনমি যেভাবে ক্ষতিগ্রস্ত হবে সেটাকে কিভাবে উত্তরণ করা যায়, সেটা কিন্তু প্রথম দিকেই আমার মনে হয় যে অনেক দেশের চেয়ে আমাদের বাংলাদেশে প্রথম দিকে এটা আলোচিত হয়েছে এবং একটা আপনারা জানেন যে বিভিন্ন সেক্টরে সরকার একটা প্রণোদনা ঘোষণা করেছে। এই যাবত প্রায় 1,03,000 কোটি টাকা একটা প্রণোদনা দিয়েছে শিল্পকে রক্ষা করার জন্য, এসএমই কে রক্ষা করার জন্য, আমাদের অন্য খাতগুলোকে ব্যবসায়ীদের রক্ষা করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ এই ব্যবসায়ীরা রক্ষা হলে ব্যাংক রক্ষা হবে এবং একই সাথে আমি মনে করি অর্থনীতি চাকা সচল থাকবে। তো 1,03,000 কোটি টাকার মধ্যে সরকার যেটা শিল্প খাতে দিয়েছে প্রায় 30,000 কোটি টাকা, এবং বাংলাদেশ ব্যাংকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। সরকারের এই প্রণোদনা ঘোষণাকালীন সময়েই খুব দ্রুত বাংলাদেশ ব্যাংক কিন্তু গাইডলাইন গুলো প্রণয়ন করেছে এবং সবগুলো ব্যাংকে দিয়েছে যে কিভাবে এটা বাস্তবায়ন হবে। এবং এটা ব্যাংকাররা পাওয়ার পরে এই করোনাকালীন সময়েও মানে জীবনকে বাজি রেখে হলেও ব্যাংকাররা কিন্তু এই প্রণোদনার কাজগুলো বাস্তবায়ন করছে। প্রথমেই যেটা বলি আমরা যে 5,000 কোটি টাকা যেটা স্যালারির কথা বলা হয়েছিল শ্রমিকদের 3 মাসে, সেটা কিন্তু ব্যাংকারদের মধ্য দিয়েই কিন্তু এটা বিতরণ হয়েছে এবং এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। একই সাথে যদি আমরা বলি যে 30,000 কোটি টাকার যে বাজেটটা, এটা মোটামুটি সবগুলো ব্যাংকের মধ্যেই কিন্তু অ্যালোকেশন গুলো চলে গেছে এবং কম বেশি সবগুলো ব্যাংকেই কিন্তু এই কাজটা প্রক্রিয়াটা শুরু করেছে। সোনালী ব্যাংকের কথাই যদি বলি, আমরা প্রথম সপ্তাহে কিন্তু বাংলাদেশ বিমানকে 1,000 কোটি টাকা একটা স্যাংশন দিয়েছি তাদের ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে। এরপরে অন্য যে ধাপগুলো আছে, অন্য যে গ্রাহক বা শিল্পপতিরা আছেন তারা তাদের বাজেট পেশ করেছেন, তারা তাদের 30% আওতায় যে সমস্ত চাহিদা আছে এটা পেশ করেছে। এবং আমাদের সোনালী ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কিন্তু মোটামুটি এটা বিতরণ প্রক্রিয়া শুরু করেছে। আমার ব্যাংক তো বটেই। পাশাপাশি এবিবির সাথে কথা বলে যেটা মনে হয়েছে সবগুলো ব্যাংকই কিন্তু এটাকে দায়িত্বের সাথেই কাজ করছে। কেননা এই কাজটা না করলে যেটা হবে যে শিল্প বন্ধ হয়ে গেলে আলটিমেটলি লস কার? শিল্পপতির তো লস হবেই, ব্যাংকারদের অনেক ইনভলভমেন্ট এখানে আছে। কাজে এটাকে সচল রাখার যে কোনো প্রয়াসে আমাদের নিতে হবে। আসার যে জায়গাটা হলো যে এখন প্রথম দিকে করোনায় যে সারা বিশ্ব যখন প্রায় কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছিল তখন আমরা কিছুটা হতাশার জায়গায় ছিলাম। আমাদের অর্ডারগুলো, অনেকগুলো অর্ডার বাতিল হয়েছে, কিন্তু এখন পাশ্চাত্যের দেশগুলো, ইউরোপ সহ নানা দেশে কিন্তু এখন লকডাউন উঠে গেছে এবং তারা পূর্বের ধারায় ফিরে আসছে। তো তারা যখন পূর্বের ধারায় ফিরে এসছে, জনজীবন যখন ওখানটা স্বাভাবিক হচ্ছে, কাজে নতুন অর্ডারগুলো এখন আমরা এক্সপেক্ট করছি এবং আমাদের দেশের শিল্পপতিরাও কিন্তু এখন কাজ শুরু করেছে। তো আমি মনে করি যে এই যে সরকারের যে প্রণোদনা, সেটার যথাযথভাবে যাচাই বাছাই করে যে সমস্ত গ্রাহক পূর্বে যাদের ট্র্যাক রেকর্ড ভালো ছিল, যারা প্রথম থেকেই কখনোই মানে ব্যাংক বিমুখ হয়নি অর্থ নিয়ে,
তাদের সঙ্গে এটা বসে এটা দ্রুত এই অর্থায়নগুলো করলে পরে শিল্পের যে লসটা আমাদের হয়েছে প্রথম 3 মাস আমরা আবার পূর্বের ধারায় ফিরে আসব। এবং আমার বিশ্বাস সকল ব্যাংক কিন্তু একইভাবে এই কাজগুলো করছে অর্থনীতিকে সচল রাখার স্বার্থে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা আশা করি যে ক্রেডিট রিস্ক এবং কালেকশন রিস্কটাকে মিটিগেট করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকেও আরো সহায়তা এবং সহায়ক ভূমিকা রাখা হবে। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মিস্টার শফিকুল ইসলাম ফকির পিন্টু। শফিকুল ইসলাম ফকির পিন্টু, হ্যাঁ আপনি। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি আপনার কাছে একটা কোশ্চেন জানতে চাবো। বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংকের এমডি স্যারকে পেয়ে আজকে ব্যাংকাররা যেমন আনন্দিত, তেমনি একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো স্যার। সেটা হচ্ছে যে বিভিন্ন সূত্রে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে এনবিআর কর্তৃক একটা প্রস্তাবনা আসছে যে আমরা যখন লোন অ্যাসেসমেন্টে যাব কাস্টমারদের, সেই লোন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অ্যাজ ওয়েল এজ তার ট্যাক্স ফাইলটাকেও অ্যাসেসমেন্ট করতে হবে, একটা বাধ্যবাধকতা আসতেছে। এই বিষয়টাকে আপনি স্যার কিভাবে মূল্যায়ন করছেন? আমি এই বিষয়টা আপনি হয়তো জেনেছেন, কিন্তু আমার কাছে এটা নিয়ে পরিষ্কার কোনো ধারণা নাই। তবে এটা আমি মনে করি যে উভয়ের দিক থেকে ভালো হবে। আমার কাছে যেটা মনে হয় যে একজন যিনি ব্যবসায়ী হবেন, তার যদি পিন না থাকে, তার যদি মূলধন কি আছে সেটা ডিক্লারেশন না থাকে, আমার কথা প্রথম কথা যেটা আমি বলছি, যদি তিনি এই এনবিআর এর সংযুক্ত থেকে থাকে, তাহলে প্রাথমিক আমার কেওয়াইসিটা কিন্তু হয়েই গেল, যে তার একটা ডিটেইল আমি ওই এনবিআর থেকে প্রথম পাচ্ছি একজন গ্রাহক হিসেবে, বা তিনি কিরকম ট্যাক্স পে করছেন সেটার একটা ধারণা প্রথম দিকে পাচ্ছি। মানে এটা একটা ব্যাংকের জন্য আমার কাছে মনে হয় যেটা হেল্পফুল হবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে এই কালচারটার অনেক অভাব। আমরা কিন্তু কতটুকু ট্যাক্স, মানে আমি কি বলবো এটাকে, আদারওয়াইজ না নিলে ট্যাক্স ফাঁকি দিয়ে কতটুকু থাকা যায়, এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের মধ্যে আছে। আমি ইউরোপে কাজ করেছি, ব্রিটেনে আমি কাজ করেছি, আমি 100 টাকা বেতন পেয়েছি, 53 টাকা ট্যাক্স দিয়েছি। 100 টাকায় 53 টাকা ট্যাক্স দিয়েছি, 47 টাকা হয়তো বেতন পেয়েছি, এরকম আমার ট্যাক্স হয়েছে। তো ট্যাক্সটা হয় কি, একটা দেশে ট্যাক্স দিলে পরে কিন্তু ইন্টারনাল রিসোর্স বাড়ে, আপনার ইন্টারনাল রেভিনিউ বাড়ে, দেশের অন্য খাতের ডেভেলপমেন্ট আনা খুবই সহজ হয়। অথচ আমরা এই ট্যাক্সটা নানাভাবে ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করি। এটা আমার মনে হয় এই ধারণা থেকে যখনই যিনি যে ব্যবসায় আসবেন, এটা যদি এনবিআর এর সাথেই প্রথম ইয়েটা হয়েই থাকে, কন্ট্যাক্টটা হয়েই থাকে, তাহলে এটা আমাদের ব্যবসায়ীদের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাংকারদের জন্য একটা ভালো হবে বলে আমি মনে করি। যদি এটা এক্স্যাক্টলি স্যার। স্যার এইখানে আসলে এই অসঙ্গতিটাই আসলে তখন আমরা মিটিগেট করব কিভাবে? দেখা যাবে হয়তো অনেক ভালো কাস্টমার কেউ, তখন আমরা এই ট্যাক্স অ্যাসেসমেন্ট ফাইলের কারণে হয়তো তাকে প্রপার সেই মূল্যায়নটা করা যাবে কি? আপনি বলেন যে আমি যদি কাউকে ভালো কাস্টমার বলি, তাহলে সে কেন ভালো ট্যাক্স পেয়ার হবে না, প্রপার ট্যাক্স পেয়ার হবে না কেন? আমরা এই জায়গাগুলোতে আমাদের আসতে হবে। আমি কয়েকদিন আগে আমাদের গভর্নেন্সের বিষয়টা, মানে আমরা নানাভাবে কিন্তু কমপ্লায়েন্স না। এখন একজন প্রকৃত ব্যবসায়ী যিনি প্রপারলি ট্যাক্স দিচ্ছেন, যাকে আমি সিআইপি করছি, যাকে ভিআইপি করছি, তিনি যদি প্রপারলি ট্যাক্স দিয়ে একটা ব্যাংকে আসে, এবং এটা ব্যাংকারদের জন্য কিন্তু অনেক বেশি একটা, মানে অনেক ধাপে এগিয়ে যাওয়া, যে তাকে অ্যাসেস করার বিষয়টা। আমি মনে করব যে যদি যিনি ব্যবসা করবেন তিনি ওই সৎ মানসিকতা নিয়ে ট্যাক্স দিবেন, এবং ট্যাক্স কর্তৃপক্ষ তাকে সহযোগিতা করবে। এগুলো যদি হয়, তাহলে অনেক ভালো ব্যবসায়ী কিন্তু ট্যাক্স দিতে আগ্রহী হবে এবং এগিয়ে আসবে। আমরা বিশ্বাস করি যে পুরো বিষয়টি আরো বিস্তারিত আসলে আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। আমরা প্রাথমিকভাবে হয়তো ধারণা করছি যে এনআইডি যেভাবে ব্যাংকাররা চেক করতে, হয়তো সেই ধরনের আমরা এনবিআর এর সার্ভারের সাথেও কানেক্টেড হয়ে জিনিসটাকে দেখার একটা সুযোগ হয়তো থাকবে সেখানে। সো এটা নিয়ে আরো আমরা পরে আলাপ করব। আমি সরাসরি দর্শক প্যানেলে চলে যাচ্ছি। আমি অনুরোধ করছি মিস্টার রশিদুন নবী এবং মুস্তাফিজুর রহমান আরিয়ানকে। প্রথমে মুস্তাফিজুর রহমান আরিয়ানকে অনুরোধ করছি আমাদের এই মুহূর্তে কতজন দর্শক আছে এবং সেই সম্পর্কে একটু আমাদের জানাতে, খুব সংক্ষেপে। মিস্টার মুস্তাফিজুর রহমান আরিয়ান। ধন্যবাদ রাশেদ আক্তার স্যারকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সর্ববৃহৎ ব্যাংক সম্মানিত মহাব্যবস্থাপক
স্যারকে পেয়ে আজকে ব্যাংকার্স ক্লাব সহ সকল সম্মানিত অ্যামেন্ডমেন্ট ব্যাংকার আছে অত্যন্ত নট আনন্দিত। মহাব্যবস্থাপক, ম্যানেজিং ডিরেক্টর নট মহাব্যবস্থাপক। ওকে, সরি স্যার। আজকে বিসিবিএল আয়োজিত লাইভ প্রোগ্রামটি অগণিত ব্যাংকার প্রবল আগ্রহের সহিত উপভোগ করছেন। আজকের প্রোগ্রামটি এখনো পর্যন্ত মোট 17,000 ব্যাংকারের কাছে পৌঁছে গিয়েছে। কমার্স করেছেন প্রায় 50 জন ব্যাংকার এবং লাইভ প্রোগ্রামটিতে সরাসরি উপস্থিত আছেন প্রায় 100 জন ব্যাংকার। এছাড়াও যারা আজকে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রধান অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক সম্মানিত ব্যাংকারদের নাম আমি প্রকাশ করছি। মিস্টার সাইদ মিয়া হাসান, বকুল খান, মিস্টার রাকিবুল হক, মিস্টার আহসান হাবিব, মিস্টার তানভীর আহমেদ, মিস্টার হাসান মেহেদি, মিস্টার গোলাম মুস্তফা, মিস্টার শাহজাহান মজুমদার, মিস্টার হাসান মেহেদি, মিস্টার এনামুল হক, মাহমুদুল হাসান, মিস্টার মাহমুদুল জাহিদুল হক, মিস্টার রাজিবুল হাসনাত, মিস্টার আনোয়ার সাদাত, মিস্টার সাইদ আহমেদ চৌধুরী, মিস্টার মুর্তজা আমিন দিলন, কাজী মুরাদ, মিস্টার কামরুল হাসান দোলন, মিস্টার রিয়াজুল হক, মিস্টার জিয়াউদ্দিন, এ কে এম রাজু আহমেদ, স্বপ্নিল হায়দার। আবার নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো নামগুলো, আপনি আপনার সংগ্রহে রাখুন। আমি আবার চলে যাচ্ছি মিস্টার রশিদুল নবীর কাছে। নবী, আমাদের সম্মানিত ব্যাংকার বা আমাদের ক্লাব সদস্যদের ভিতর থেকে কেউ কোনো কোশ্চেন কি করেছেন? ধন্যবাদ স্যার। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি স্যারকে পেয়ে আমাদের দর্শক প্যানেল থেকে আজকে আসলে কৃতজ্ঞতা এবং সবাই এতটা আনন্দিত হয়েছে। অসংখ্য মানে আজকে দর্শক এবং ব্যাংকার বৃন্দ স্যারকে ওয়েলকাম জানিয়েছেন আমাদের ব্যাংকার্স ক্লাব প্ল্যাটফর্মে। স্যারকে পেয়ে সবাই খুবই খুশি হয়েছেন। স্যার কিছু গ্রিটিং স্যারের জন্য অনেকেই উপস্থাপন করেছেন, আমি তার মধ্যে কিছু পড়ে শোনাচ্ছি। মিস্টার হাসান মেহেদি লিখেছেন চেঞ্জ মেকার সিইও ইন ব্যাংকিং ইন্ডাস্ট্রি, স্যারকে উদ্দেশ্য করে লিখেছেন। মিস্টার স্বপ্নিল হায়দার, আশরাফুদ্দিন ভুইয়া, মিস্টার আনোয়ার সাদাত, ওনারা তিনজন একসাথে লিখেছেন ওয়ান্ডারফুল প্রোগ্রাম অ্যারেঞ্জড বাই বিসিবিএল এন্ড ভ্যালুয়েবল ডিসকাশন অফ অনারেবল এমডি এন্ড সিইও স্যার অফ সোনালী ব্যাংক, ভেরি ইন্সপায়ারিং। আমি স্যার অসংখ্য কোশ্চেন এসেছে, তার মধ্যে থেকে অল্প কিছু কোশ্চেন প্রথমে নিচ্ছি। আমি পুরোটা অনুষ্ঠান জুড়ে স্যার মাঝে মাঝে এসে কিছু কোশ্চেন জানাবো। মিস্টার মতিউর রহমান আমাদেরকে মেসেঞ্জারে জানিয়েছেন how can we overcome the stuck situation of business through our banking channel during and after COVID situation? আমি স্যারকে উদ্দেশ্য করে আরো দুইটা কোশ্চেন আমি দর্শক প্যানেল থেকে নিয়ে আসছি একবারে। মিস্টার শাহজাহান মজুমদার এফসিপিএ উনি লিখেছেন যে এনপিএলটা আমাদের বর্তমানে ব্যাংকিং সেক্টরের জন্য খুবই বার্নিং একটা ইস্যু। আমরা কিভাবে এটা পারফেক্টলি নিয়ন্ত্রণ করতে পারবো এবং নিয়ন্ত্রণ করতে সংক্রান্ত অ্যাকশন গুলো কি হতে পারে তা জানতে চেয়েছেন। আরেকজন জানতে চেয়েছেন বিজনেস স্ট্র্যাটেজি ডিউরিং কোভিড পিরিয়ড, এটা পারফেক্টলি কি হতে পারে, স্যারের কাছে উদ্দেশ্যটা জানতে চেয়েছেন। আমি স্যার পর্যন্ত কয়টা কোশ্চেন নিয়ে বিদায় নিচ্ছি, আমি এরপরে আবার এসে স্যার দর্শক প্যানেল কোশ্চেন স্যারের উদ্দেশ্যে রেখে যাব। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার রশিদ নবী, আমরা সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। থ্যাংক ইউ। আসলে দর্শকদের প্রশ্নগুলো যথাযথ প্রশ্ন এবং আমি মনে করি যে খুবই টাইমলি এই কোশ্চেনগুলো। অ্যাকচুয়ালি আমরা এই করোনাকালীন সময়ে এটাকে কিভাবে আমাদের এটাকে ওভারকাম করব, এটা আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম দিক থেকে যদি বলি, সরকার কিন্তু এটাকে একটি প্রণোদনাগুলো ঘোষণা করে আমাদেরকে কিছুটা হলেও কিছুটা না অনেকাংশে হেল্প করেছে। এখানে আমাদের যদি 1,03,000 কোটি টাকা আমরা নিজেরা ব্যাংকাররা ফাইন্যান্স করতাম, তাহলে আমাদের লিকুইডিটি ক্রাইসিসের একটা বড় জায়গায় আমরা হয়তো দাঁড়িয়ে যেতাম, যে আমাদের লিকুইডিটি ক্রাইসিস হতো। সেই ক্ষেত্রে সরকার যেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে 50%, কোথাও পুরোটাই, এইভাবেই কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদের অর্থায়নগুলো করেছে। হয়তো বা 2 বছর পরে বা 1 বছর পরে এটাকে করে নেবে, অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু আপাতত এই ইয়েটা কিন্তু আমরা সাপোর্টটা পেয়েছি। অন টপ অফ দ্যাট আমাদের কিন্তু এখন সিআরআর যেগুলো আমাদের আছে সেগুলো কিন্তু কমিয়ে এনেছে আমাদের, তাতে করে আমাদের কিন্তু লিকুইডিটির জায়গাটা একটা জায়গা তৈরি হয়েছে, ফার্দার ফাইন্যান্স করার মতো একটা সুযোগ কিন্তু এসছে। এর আগে বেশ কিছু ব্যাংকের কিন্তু এডি রেশিও প্রায় আমরা অ্যাচিভ করে বসেছিলাম, যার জন্য ফার্দার বিনিয়োগ করতে পারছিলাম না। আমাদের সিআরআরটা কমার ফলে কিছু জায়গা এখানে তৈরি হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আরো বেশ কিছু জায়গায় বাংলাদেশ ব্যাংক ছাড় দিয়েছে, যেখান থেকে হয়তো আমাদের মনে করি যে আমাদের ফান্ড ক্রাইসিসটা এই মুহূর্তে লিকুইডিটি কোনো ক্রাইসিস নেই, আমরা ফার্দার ফাইন্যান্সে যেতে পারি। যে জায়গাটা আসতে হবে সেটা হলো যে সরকারের প্রণীত যে প্রণোদনা যেগুলো ঘোষণা করেছে, এটা কিন্তু প্রপারলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে
হয়তোবা এই করোনাকালীন সময়ে যে আমাদের ক্রাইসিসটা তৈরি হয়েছে, এটা আমরা হয়তো ইনশাআল্লাহ যদি যথাযথভাবে বাস্তবায়ন করি তাহলে ওভারকাম করতে সমর্থ হব। প্রশ্ন হয়েছে যে এনপিএল নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে। আমি এই জায়গাটা আবার আসতে চাই যে সরকারি ব্যাংকগুলোর এনপিএল অনেক বেশি বেসরকারি ব্যাংকের তুলনায়। এখানে অবশ্য এটা যদি আমি একটু এক্সপ্লেইন করতে চাই, তাহলে সরকারি ব্যাংকের বয়স অনেক বেশি, সেই ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলো যাত্রা শুরু করেছে অনেক দেরিতে। এবং প্রথম দিকে আমরা আমাদের যখন এনপিএল, এটা 1989-এ যখন চালু হলো এনপিএল এর ধারণাটা, আমরা যদি বলি শ্রেণীকৃত ঋণ, আগে এই ধারণাটা আমাদের মধ্যে ছিলই না। এটা যখন আসলো তখন ডে ওয়ানেই কিন্তু সরকারি ব্যাংকগুলোর এনপিএল দাঁড়িয়েছিল 35 থেকে 40%। তো আমি যদি বলি যে সেই 35 থেকে 40% থেকে কিন্তু ক্রমশ এনপিএল কমতে কমতে আজকে একটা জায়গায় 2 ডিজিট বলি, অনেক সময় অনেকেরই কিন্তু এখন সিঙ্গেল ডিজিটে চলে আসছে। ফলে এভারেজ করলে এখনো আমাদের ইন্ডাস্ট্রিতে এনপিএল 9+ বা 10 অ্যারাউন্ড 10 এখন আমাদের এনপিএল। এটাকে কমিয়ে আনার একমাত্র হলো যে আমাদের ব্যাংকারদেরকে অনেক সতর্ক হতে হবে, ক্রেডিট অ্যাসেসমেন্টগুলো, ক্রেডিট রিস্কগুলো যথাযথভাবে যাচাই করতে হবে। একই সাথে যারা আজকে গ্রাহক আছেন, সেই মানে আমি বলবো যে গতানুগতিকভাবে যারা আগে গ্রাহক ছিল তাদের চেয়ে এখন অনেক ভালো গ্রাহক, ভালো প্রজন্মের, নতুন প্রজন্মের মানুষগুলো এখন কিন্তু শিল্পে এসছেন বা অন্যান্য বিজনেসে এসছেন এবং তাদের মানসিকতা অনেকগুলো ভালো। তো এখানে যদি এই মানসিকতাগুলোকে আমরা মানে ওইভাবে মূল্যায়ন করি, যদি ব্যাংকে তাদের ভালো মানসিকতা তৈরি করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ভালো সাপোর্টটা তাদেরকে দিতে পারি বা একটা কি বলবো একটা ভালো পরিবেশ তৈরি করতে পারি যাতে গ্রাহক ব্যাংকার মিলে আমরা যেন কাজ করার একটা সুযোগ তৈরি হয়, তাহলেই হয়তোবা কিছুটা হলো এই কালচারটা কিন্তু কমে এসছে। এখন কিন্তু ক্লাসিফাইড ঋণের পরিমাণ ক্রমশ কমছে। আমি যে লাস্ট 5 ইয়ার্সের আপনাকে ডেটা দিই তাহলে দেখবেন যে সরকারি এবং বেসরকারি, সরকারি ব্যাংকের কিন্তু ক্লাসিফিকেশন ঋণটা ক্রমশ কমে আসছে। এটা আদায়ের জন্য আমরা তো নানাভাবে পার্সু করতেই পারি। অ্যাট দ্য সেম টাইম আমি বারবার বলি যে আমাকে কিন্তু পজিটিভ হতে হবে, গ্রাহকেরও সমস্যা আমাকে দেখতে হবে। একটা ইন্ডাস্ট্রি কিন্তু সবসময় উপরের দিকে যাবে, প্রফিটেবিলিটি সবসময় তার উপরে ধারা থাকবে, এটা কিন্তু আশা করার কোনো কারণ নাই। অনেক সময় গ্রাহক নিজেও অনেক সময় বিজনেসে ক্ষতিগ্রস্ত হয়। ওই সময়টুকু ব্যাংকারদের উচিত হলো তাকে কতটুকু পজিটিভ সাপোর্ট দিয়ে তৈরি করে আনা যায়। আমি যদি এটা করতে পারি তাহলে হয়তো ওই গ্রাহক দেখবে যে সে ভালো ধারায় থাকবে এবং ওই রকম ঋণ ক্লাসিফাই হবে না। তো সেই জায়গাটা আমাকে অবশ্যই দেখতে হবে। আরেকটা হয়েছে যে এখন বিজনেস স্ট্র্যাটেজি কি হবে এই করোনাকালীন সময়। আমি তো বলেছি যে আসলে বিজনেস স্ট্র্যাটেজি আমাদেরকে এখন রিস্কগুলোকে যথাযথ আমাদেরকে অ্যাসেস করতে হবে। নতুন কোনো বিজনেসে যাওয়ার আগে আমাকে সেকেন্ড থটটা দিতে হবে ভালো করে। তবে হ্যাঁ, এক্সিস্টিং যে বিজনেসগুলো আছে এই বিজনেসগুলো যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেগুলোকে আমাদের প্রপারলি নার্সিং করলেই হয়তো আমরা আমাদের এই ক্রাইসিস থেকে হয়তো বের হয়ে আসতে পারবো। ধন্যবাদ স্যার। আরেকটা স্যার একটা বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে 2019 সাল থেকে সরকার বিশেষ করে ক্লাসিফাইড লোন গুলোকে রেগুলারাইজ করার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ, বিভিন্ন সার্কুলার জারি করেছেন, যেমন 2% হারে রিশিডিউল করে রেগুলারাইজ করা, সেটা এক্সটেন্ডও করেছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সার্কুলার বাংলাদেশ ব্যাংকের 2015 সালের, সেখানে বলা আছে যে কেউ যদি নতুন কোনো ঋণ পেতে চান তাহলে তাকে মিনিমাম রিশিডিউল অ্যামাউন্টের 15% জমা দিতে হবে। একদিকে যেখানে 2% আমরা রিশিডিউল করছি, সেক্ষেত্রে একজন বড়োয়ার কি করে 15% জমা দিয়ে নতুন ফাইন্যান্সিং এর ব্যবস্থা নেবে? এবং কোভিড উত্তর সময়ে যে সমস্ত শিল্প কারখানা এখন বন্ধ আছে, যে এটি আপনি স্যার পজিটিভলি বলেছিলেন, সেক্ষেত্রে কর্মসংস্থানের জন্য আসলে এক্সিস্টিং যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো পরিচালনা করার বিকল্প নাই। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পলিসিতে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা? যেমন প্রণোদনার টাকা দেওয়ার ক্ষেত্রেও যে সমস্ত কাস্টমারের বিএল আছে অথবা একাধিকবার রিশিডিউল হয়েছে, সে সমস্ত কাস্টমারের ব্যাপারে নতুন করে ফাইন্যান্স করার বিধানটা নাই। তাহলে সেই ক্ষেত্রে আগামী দিনগুলোতে যে সমস্ত কলকারখানা বন্ধ আছে, যেগুলোতে ওয়ার্কিং ক্যাপিটাল একটুখানি প্রোভাইড করলে হয়তো কর্মসংস্থানের সুযোগ হবে, ক্যাশ জেনারেট হবে, ক্যাশ ফ্লোটা বাড়বে এবং এক্সিস্টিং ঋণটা পরিশোধ করা হয়তো সম্ভব হবে। সেক্ষেত্রে
একটু বিপরীতমুখী মনে হচ্ছে যে কিছু পলিসি হচ্ছে, সেগুলা নিয়ে কি আপনারা কাজ করছেন কিনা, অথবা সেগুলোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কোনো ভাবনা আছে কিনা স্যার? ধন্যবাদ আপনাকে। আপনি বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা কোট করলেন, সেটার পরেও কিন্তু বেশ কিছু জি শিথিল শিথিল নির্দেশনা এসছে আমি যতদূর জানি। স্যার। আর যে জায়গাটা আপনি ফোকাস করেছেন যে যারা অনেক আগের থেকে ক্লাসিফাইড আছে, যাদের ব্যবসা বন্ধ, তাদেরকে যদি আমরা এই সময় সাহায্য করি, এখানে কিন্তু হিসাবটা করা হয়েছিল এই মুহূর্তে, যেটা হলো যে এক্সিস্টিং বিজনেস গুলোকে কন্টিনিউ রাখার জন্য, যাতে করে এটা থেমে না যায়, তাদেরকে সহযোগিতা প্রদান করার জন্য কিন্তু এই প্রণোদনাটা ঘোষণা করা হয়েছে। আপনি যদি একটু হিসাব করেন যে আসলে যারা 1 বছর আগে ক্লাসিফাইড হয়েছে বা 5 বছর আগে হয়েছে, যাদের কোনো কন্ট্রিবিউশন এখন নাই, এই ধারায় নাই, তাদের বিষয়টা কিন্তু এখানে চিন্তা করা হয়নি, এবং না করাটাই আমি মনে করি করতে পারলে ভালো হতো। কিন্তু যেহেতু আমি একটু এক্সিস্টিং হিসাবের মধ্য দিয়ে যাচ্ছি, যে আমার অ্যাটলিস্ট যে সমস্ত বিজনেস এখন চালু আছে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলাকে চালু রাখলেও আমাদের যে অর্থনীতির যে ধারাটা এটা সচল থাকবে, এই বিবেচনা করেই কিন্তু রেগুলার বিজনেসগুলোকেই একটা ফোকাস করা হয়েছে। তবে হ্যাঁ, এর বাইরেও যদি তাদেরকেও আমরা আনতে পারতাম মূলধারায়, আমি জানি না তাদেরকে ফাইন্যান্স করলে কতটুকু মূলধারায় তারা আসতে পারবে, তবে আনতে পারলে হয়তো ভালো ছিল। যে জায়গাটা আপনি এসছেন যে 15% বা কম্প্রোমাইজ অ্যামাউন্ট দিয়ে তাদের ফিরে আসা, আমি যতটুকু জানি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেক বেশি এখন মানবিক, এবং আমরা দেখেছি যে এটা 5% ইয়ে দিয়েই, ডাউন পেমেন্ট দিয়েও যদি কোনো প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করা যায় যুক্তির সাথে, তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের ওই সুযোগটা আছে যে এখানটায় একটা ছাড় দেওয়ার। আমরা কিন্তু অনেকগুলোই প্রস্তাব এভাবে পাঠিয়েছি, বিশেষ করে সোনালী ব্যাংক থেকে যেগুলো প্রস্তাব গিয়েছে, হয়তো যা ডাউন পেমেন্ট দেওয়ার কথা 10% রিকোয়ার্ড ডাউন পেমেন্ট, সেখানে হয়তো 5% দিয়ে একটা যুক্তি আমরা দিয়েছি। বাংলাদেশ ব্যাংক কিন্তু এটাকে মানবিকভাবে দেখেছে এবং সেটা এটাকে একসেপ্ট করেছে। অ্যাকচুয়ালি ডাউন পেমেন্ট দেওয়ার অর্থটাই হলো যে আপনার ব্যাংকে কিছু ইনফ্লো হলো, তাৎক্ষণিক ক্যাশ ইনফ্লো হলো, এটা যদি তিনি না পারেন এবং তাকে যদি একটি সময় দিয়ে দেওয়া যায়, এবং এটা যদি লম্বা সময়ের জন্য আমি আমার ঋণটাকে একটু রেগুলার করে নিতে পারি, তাহলে ব্যাংকারদেরও যেমন উপকৃত হবে, অ্যাট দ্য সেম টাইম যিনি গ্রাহক তিনিও একটা স্পেস পাবেন আস্তে আস্তে টাকাটা দেওয়ার। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একেবারে যে খুব বেশি ওনারা স্ট্রিক্টলি এটাকে দেখছেন তা কিন্তু না, ক্ষেত্র বিশেষে এটার ফ্লেক্সিবিলিটি আছে। আমার মনে হয় যে সেই জায়গাটাতে আমাদের অনেক ব্যাংকারই একমত হবেন যারা আপনারা কাজ করছেন আর কি। ধন্যবাদ স্যার। আমি আবারও চলে যাচ্ছি আশরাফুদ্দিন আহমেদের, আমাদের সমাজ কল্যাণ সম্পাদকের কাছে। উনি আরো কোশ্চেন করতে যাচ্ছেন। জি স্যার, আমার আর একটা প্রশ্ন স্যার, যেহেতু লোন অ্যাসেসমেন্টের কথা এসছে, যারা ব্যাংকিং সেক্টরে ব্যাংকার হিসেবে লোন অ্যাসেসমেন্ট করছেন, তাদের একটু গাইডেন্স পাওয়ার জন্য বা আমার নিজের একটা গাইডেন্স পাওয়ার জন্য প্রশ্নটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকের একটা নিজস্ব নীতিমালা থাকে এবং বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন থাকে, পলিসি থাকে, এগুলো মেনটেন করে ব্যাংকগুলো এখন ঋণ অনুমোদন করে থাকে বা আন্ডাররাইট করে থাকে। তো সেক্ষেত্রে বর্তমানে যে সিনারিও, কোভিড সিনারিওতে যে প্যান্ডেমিকের যে অবস্থা, প্রত্যেকটা ব্যাংকেরই, প্রত্যেকটা বিজনেস সেক্টরেই আপনার একটু মন্দা যাচ্ছে, ইম্প্যাক্টেড হয়েছে, কেউ অনেক বেশি, কেউ বা একটু কম, বাট ওভারঅল সবাই ইম্প্যাক্টেড। তো তার উপর রয়েছে কোভিড আক্রান্তের ঝুঁকি, এমনকি মৃত্যু ঝুঁকি। তো স্যার, আপনার কাছে একটু সবিনয়ে জানতে চাই যে ব্যাংকগুলো এই তাদের এক্সিস্টিং প্রসেস পলিসির সাথে বাড়তি কি সতর্কতা নেওয়া উচিত বলে আপনি মনে করেন এই মুহূর্তে? থ্যাংক ইউ। আসলে এই প্রশ্নটার জবাব মানে সোজাসুজি দেয়া কঠিন। আমি যদি একটা প্রশ্ন করি, আমরা তো নানাভাবে রিস্ক অ্যাসেস করি। আমাদের ধারণায় কখনো এসছে যে কোভিড আসবে? এটা কখনোই আমাদের বিয়ন্ড অফ ইমাজিনেশন ছিল। আমাদের কল্পনাও ছিল না যে সারা বিশ্বব্যাপী এরকম একটি ধাক্কা আসবে, যেটা শুধু অর্থনীতি না, মানুষের পথ চলাকে, মানে জীবন জীবিকা দুটোকেই একে ধূলিসাৎ করবে। এরকম রিস্ক ফ্যাক্টরকে কখনোই কিন্তু আমাদের ইয়েতে আমরা কখনো চিন্তাই করি নাই, সেটা এসছে। এখন যেহেতু
আপনার এই কোভিড এসছে এবং এইটাই বাস্তবতা, এবং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এবং এই কোভিডের প্রভাব কতদিন থাকবে এটাও আমরা কিন্তু এখন অ্যাপ্রিহেন্ড করতে পারছি না। তো কাজেই এটা একটা নতুন রিস্ক ফ্যাক্টর হলো যে এটাকে আমাদের এখন মাথায় নিয়েই আমাদের ব্যাংকারদেরকে এগোতে হবে। শুধু ব্যাংকাররা না, এখানে যারা শিল্পী আসবেন, যারা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবেন, তাদের মাথায়ও কিন্তু এই জায়গাটায় কাজ করতে হবে যে কোভিড আসতে পারে, হয়তো ইন দ্য ফর্ম অফ COVID-19 না, হয়তো অন্য কোনো ফর্মে আবার আসতে পারে। কাজে ওই রিস্কটা আমাদের মধ্যে রাখতে হবে। কোভিড আসার ফলে কিন্তু আমাদের অনেকগুলো ক্ষতি হলেও বেশ কিছু কিন্তু ভালো জায়গা আমাদের তৈরি হয়েছে। আজকে আপনার সঙ্গে আমি কথা বলছি, এটা কিন্তু কোভিডের রেজাল্ট। হয়তো সামনাসামনি কথা বলতাম, এই যে সোশ্যাল ডিস্টেন্স রেখে আজকে সারা বিশ্বে আমরা কাজ করছি। সোনালী ব্যাংকের মতো একটি বড় ব্যাংক, যেটাতে আইটিতে আমরা অনেক পিছিয়ে, আমরা নিজেরাই স্বীকার করি, তারপরে এখন সোনালী ব্যাংকের প্রতি সপ্তাহে একটা বড় বোর্ড মিটিং হয়, সেটা এখন কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এই আমাদের জুমের মধ্যে আমরা সম্পন্ন করতে পারছি। আজকে কোভিড কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে গতানুগতিক বিজনেস না করে আজকে কিন্তু অনলাইনের বিজনেস কিন্তু অনেক বেশি প্রসার লাভ করেছে আপনার এই কোভিড এর ফলে। ই কমার্স কিন্তু এখন অনেক বেশি হাইলাইটেড হয়েছে এই কোভিড এর ফলে। ফলে এই কোভিড এর ফলে নতুন নতুন যে প্রোডাক্ট গুলো এখন আসবে, এই আপনি হ্যান্ড স্যানিটাইজার ইন্ডাস্ট্রি বলেন, আপনি মাস্কের কথা বলেন, কোভিড রিলেটেড কাপড়ের কথা বলেন, বা এই যে বিজনেস গুলো কিন্তু অন্যান্য সাইট গুলো এখন কিন্তু আমাদের রিস্ক গুলোকে নিয়ে আমরা ওই জায়গাগুলোকে কিন্তু এখন করতে, বিশেষ করে ফার্মাসিউটিক্যালেরও কিন্তু অনেক বড় একটা চেঞ্জ আসবে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলো তো কিন্তু এখন নতুন নতুন প্রোডাক্ট যোগ হবে, যেগুলো হয়তো আগামী 2-4-10 বছর খুব ভালো বিজনেস করবে। তো আমি মনে করি যে কোভিড ডেফিনেটলি একটা বড় ধরনের ধাক্কা, এবং এই ধরনের ধাক্কাকে আমরা কখনোই রিস্ক ফ্যাক্টর হিসেবে মাথায় নিইনি, যেটা এখন এসছে, এবং এটাকে অবশ্যই মাথায় নিয়ে রিস্ক অ্যানালাইসিস করে আমাদের ক্রেডিট রিস্কটা করতে হবে এবং সেইভাবে এগোতে হবে। এটা শুধু ব্যাংকাররা না, একই সাথে ব্যাংকারেরও দায়িত্ব হলো নতুন যারা উদ্যোক্তা আসবে তাদেরকেও এই রিস্কটা সম্বন্ধে সচেতন করা এবং সেই দিক থেকে তাদের স্টেপ গুলো নেওয়া। ধন্যবাদ। ডিজিটাল ট্রান্সফরমেশনের প্রসঙ্গটি চলে এসেছে। আমরা দেখেছি সোনালী ব্যাংক খুব রিসেন্টলি ই সেবা এবং ডিজিটাল অ্যাকাউন্টের উদ্যোগ নিয়েছে, যেটা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছ থেকে অবশ্যই আশাব্যঞ্জক একটা ব্যাপার। তো স্যার, জানতে চাচ্ছিলাম যে আর কি ধরনের উদ্যোগ, মানে ডিজিটাল এই ট্রান্সফরমেশনের মাধ্যমে গ্রাহকদের কি কি সেবা দেওয়ার কথা এই মুহূর্তে আপনি চিন্তা করছেন? অ্যাকচুয়ালি সোনালী ব্যাংকের যে সমস্ত প্রোডাক্টে আমরা কাজ করি, অনেক ব্যাংকের সঙ্গে একটা ভিন্নতা আছে আমাদের, যেহেতু সরকারের অনেকগুলো কাজ আলাদা করেছে। আপনি যদি বলেন যে এই কোভিডকালীন সময়ে আমাদেরকে বয়স্ক ভাতা দিতে, স্যার সাউন্ডটা বোধহয় মোবাইলটা কি একটু মানে আমি তো ইয়েতে সরে যায় না। শুভ শুনতে পাচ্ছেন? শুভ ঠিক আছে সব? একটু আনমিউট করে নেন আবার দেখি। শুনতে পাচ্ছেন? স্যার আপনার আমার ল্যাপটপে একটু নয়েজ হচ্ছে। আর সবাই কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? না, স্যারের কথা একটু নয়েজ আসছে। স্যার হঠাৎ করেই বোধহয় কোনো জায়গায় কানেকশনে কোনো সমস্যা হয়েছে কিনা, এই মাত্র এই জিনিসটা হয়েছে। শোনা যায় নাকি? স্যার এখন শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার। যাই হোক, আমরা কোন জায়গায় ছিলাম যেন? স্যার আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কথা বলছিলাম, যে মানে সোনালী ব্যাংক এই আর কি ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে এই মুহূর্তে বা চিন্তা করছে। আসলে আমাদের কাজের কিছুটা ভিন্নতা আছে, যে আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে অনেকগুলো আমাদেরকে ভাতা দিতে হয়। এটা আজকে আপনাদের সামনেই বলি যে সরকারের 51টা সেক্টরের মধ্যে আমরা প্রায় 37টা সার্ভিস দেই না পারিশ্রমিক, কোনো রকম পারিশ্রমিক না নিয়ে 37 প্রোডাক্ট আমরা সরকারকে সার্ভিস দিই। যে জায়গাটা এসেছিলাম যে এই কোভিডকালীন সময়েও কিন্তু আমাদের এই সার্ভিসগুলোকে অব্যাহত রাখতে হবে। ফলে সোশ্যাল ডিস্টেন্সটা কোনোভাবেই কিন্তু আমরা মেনটেন করতে পারছি না। একজন বৃদ্ধ যখন তার ওই বয়স্ক ভাতা নিতে আসে, তাকে ধরে নিয়ে আসে 3 জন, এবং তার একটা থাম নিতেই হয়। তো তখন থামটা নিয়ে তখন সোশ্যাল ডিস্টেন্সের প্রশ্নই আসে না, তখন তার হাতটা ধরে নিয়ে ফলে এই সমস্ত অসুবিধা দিয়েই কিন্তু আমাদের সোনালী ব্যাংক কাজগুলো করে। তো আমরা যেটা রিয়েলাইজ করেছি যে এখন থেকে
এই কোভিড আমাদের শিখেছে, যদিও আমাদের এটা ইয়ের মধ্যেই ছিল, কিন্তু আমরা নতুন করে ভাবতে চেষ্টা করছি যে আমাদের এইগুলো জায়গায় অটোমেশন দ্রুত আনতে হবে। তো আমরা যারা ব্যাংকে এসে অ্যাকাউন্ট খুলতেন, এখন কিন্তু আমরা আপনাদের এই অ্যাকাউন্ট গুলো এখন ঘরে বসে যাতে খোলা যায় সেটা একটা আমরা গত 3 সপ্তাহ হলো এটা আমরা একটা ইয়ে করেছি, লঞ্চ করেছি, এবং ইতিমধ্যে প্রায় 16-17 হাজার অ্যাকাউন্ট ওপেন হয়েছে, প্রায় 60,000 লোক এই অ্যাপস ডাউনলোড করেছে। তো এটা ঘরে বসে অ্যাকাউন্ট করার একটা সুযোগ, এবং কেওয়াইসি করেই কিন্তু এই ঘরে বসে এই অ্যাকাউন্ট করার সুযোগ হয়েছে। আমি জেনে খুশি হবেন অনেক বিশাল সংখ্যক কর্মী যারা রিটায়ার করেছে তাদেরও তার ব্যাংকে এসে তাদের রিটায়ারমেন্ট বেনিফিটটা নিতে হয়, পেনশনটা নিতে হয়। গতকাল আমরা এই সেবাটা উদ্বোধন করেছি, এবং এটা জুলাই 1 তারিখ থেকে কালকে 1100 পেনশনারকে আমরা পেনশন দিয়েছি, জাস্ট এক ক্লিকে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। ইনশাআল্লাহ এটা জানুয়ারিতে, জুলাই 1 উইকে আমাদের যত পেনশনার আছে সবাই কিন্তু এই সেবার মধ্যে আসবে। আমরা বিভিন্ন স্কুল কলেজে, স্কুল থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা ইয়ে করেছিলাম যে তাদের অনলাইন সেবার মধ্য দিয়ে তাদের বেতন ভাতাগুলো, বিশেষ করে পরীক্ষার ফি, ছাত্রদের বেতন, এগুলো নেওয়ার একটা উদ্যোগ নিয়েছি, এবং এটা চালু করেছি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের সঙ্গে আমাদের একটা এরকম ইয়ে হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে। সো দ্যাট আমরা এখন চেষ্টা করছি যে কত দ্রুত আমরা এই অটোমেশনে যেতে পারি। সিবিএ চালু হয়েছে, অনলাইন সবগুলো চালু করেছে, আমরা অনলাইন ব্যাংকিং চালু করেছি, এবং অন্যান্য যে প্রোডাক্টগুলোতে প্রাইভেট ব্যাংক এগিয়ে আছে, আমরা এটা চেষ্টা করছি যে আমাদের ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা স্টেপগুলো নিয়েছি। ইনশাআল্লাহ এক বছরে আমরা এটা করে ফেলতে পারবো। ইনশাআল্লাহ স্যার, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। স্যার, আপনি বিনয়ের সাথে একটু অনুরোধ করবো যে আপনি কি কানেকশনটা একবার খুলে আবার একটু লাগিয়ে দেখবেন, আমরা ক্লিয়ারলি এখনো শব্দগুলো পাচ্ছি না স্যার। আমার মনে হয় কোনো একটা আবার কি একটু কানেকশনটা আবার একটু চেক করবেন স্যার? একটু নয়েজ হচ্ছে স্যার, মানে কথাটা মানে ভেঙে ভেঙে আসছে আমাদের মাঝখানে। স্যার, প্লাগটা কি একটু খুলে আবার লাগানো যাবে? মানে আপনি নিশ্চয়ই ল্যাপটপে বোধহয় কাজ করতেন, একটা মোবাইলে। কোনো মাইক্রোফোন কি ইউজ করছেন নাকি স্যার? তাহলে ওটার প্লাগইন। ওয়েল, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মুস্তাফিজুর রহমান আরিয়ানের কাছে। আরিয়ান, আমাদের একটু জানাবেন এই মুহূর্তে ঠিক কতজন আমাদের দর্শক শ্রোতা আমাদের সাথে রয়েছেন? মুস্তাফিজুর রহমান আরিয়ান, আমাদের একটু ঝটপট জানাবেন। শুভ ভাই, একটু আরিয়ানকে লাইভ করে আরিয়ান দেখতে পাচ্ছি আপনারা। আমি আবারও আমাদের আজকের প্রধানমন্ত্রী এমডিও এন্ড সিইও স্যারকে আনন্দের সাথে জানাচ্ছি যে আজকের প্রোগ্রামটি এখনো পর্যন্ত অসংখ্য সম্মানিত ব্যাংকার লাইক দিয়েছেন, কমার্স করছেন, এবং লাইভে এমনি শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি স্যার, ধন্যবাদ স্যার, পাচ্ছেন? শুনতে পাচ্ছি, ক্লিয়ার পাচ্ছি স্যার, থ্যাংক ইউ। এছাড়াও আজকে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রতিনিধি স্যারকে বিভিন্ন ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং অনেকে স্যালুট দিয়েছেন। তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক ব্যাংকারদের নাম আমি প্রকাশ করছি। মিস্টার এ.কে.এম. রাজিউ আহমেদ, মিস্টার স্বপ্নিল হায়দার, মিস্টার আশরাফ ভুইয়ান, মিস্টার শরীফুল ইসলাম, মিস্টার আসিফ রহমান, মিস্টার মোহাম্মদ হুসেইন, মিস্টার মারুফ হাসান, মিসেস লিনা নাসিমা, মিস্টার প্রসেনজিৎ সেন, মিস্টার চৈতি রহমান, মিস্টার আনোয়ার সঈদ আহমেদ চৌধুরী, মিস্টার এনামুল হক, এবং এছাড়াও আমাদের কতজন দর্শকের কাছে আমরা পৌঁছেছি আরিয়ান? আরিয়ান, কতজন দর্শকের কাছে আমরা পৌঁছেছি? ভিডিওটি কতজন দর্শক দেখেছে? 17,000 সম্মানিত ব্যাংকারের কাছে আমাদের কাছে এটা পৌঁছে গিয়েছে। ধন্যবাদ। আমরা এরপরে মাসুর শুভর কাছে চলে আসবো। মাসুর মোহাম্মদ শুভ ঝটপট কিছু কোশ্চেন নিয়ে চলে আসবে স্যারের কাছে, তারপর আবার আমরা মূল আলোচনায় আসবো। শুভকে আহ্বান জানাচ্ছি, শুভ যদি একটু চলে আসেন। ধন্যবাদ রাশেদ আক্তার স্যার। আতাউর রহমান প্রধান স্যারকে স্বাগতম আবারও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি এই পর্যায়ে আসলে আপনার অনুমতি নিয়ে কিছু 5টি অ্যাকচুয়ালি ঝটপট প্রশ্ন করতে চাচ্ছি। জি। প্রথম প্রশ্নটি হচ্ছে স্যার, আপনার অবসর সময়ের শখ বা হবি কি?
যদি একটু আমার বলতেন। অবসর সময় কাটে বই পড়ে, এবং আমার সাঁতারে শখ, আমি রেগুলার সুইমিং করি, এটাকে আমি খুব এনজয় করি। ধন্যবাদ স্যার। দ্বিতীয় প্রশ্ন, প্রিয় ঋতু? অবশ্যই বসন্ত, অবশ্যই বসন্ত। থ্যাংক ইউ। তৃতীয় প্রশ্নটি হচ্ছে স্যার, আপনার কোনো পছন্দের খাবার আছে কিনা, যেটা খুবই পছন্দ, খেতে চান সবসময়? পছন্দের খাবার তো আমার যেটা একেবারেই খুব বেশি পছন্দ সেটা গরুর মাংস, গরুর মাংস ভুনা, হ্যাঁ গরুর মাংস আর ইলিশ মাছ আমার খুব পছন্দ আর কি, এই দুটো খাবারকে আমি খুব প্রেফার করি। এই দুটো মনে হয় আমাদের অনেক মানুষেরই অনেক মার্কেট লিডারদেরই আমরা দেখলাম যে বিফের প্রতি একটা আলাদা একটা দুর্বলতা, এবং আমাদের বিফের কোনো সদস্যদের বিকল্প নাই তো, বিকল্প নেই স্যার, কোনো বিকল্প নাই। জি জি। চতুর্থ প্রশ্নটি হচ্ছে স্যার, প্রিয় ব্যক্তিত্ব যদি বলেন। আমার প্রিয় ব্যক্তিত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমি আমার আদর্শ হিসেবে মনে করি এবং আমি তাকে ফলো করি। জি স্যার, শেষ প্রশ্নটি করছি, দেশে বা দেশের বাইরে কোনো দর্শনীয় স্থান যেখানে যাবার ইচ্ছা আছে বা সবসময় যেতে ইচ্ছা করে? আমার অ্যাকচুয়ালি অনেক দেশেই যাওয়ার সুযোগ হয়েছে, এটা ঠিক, যে কিন্তু আমি কোনো এক মানে শীতকালে আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম, এবং সুইজারল্যান্ডকে যে বরফ আচ্ছাদিত দেখেছি, এটার যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে আমার মানে ধারণ করে রেখেছি, যে আমি আর কখনো অন্য কোনো সিজনে সুইজারল্যান্ড গিয়ে আমি সবুজ দেখবো না। আমি সবুজ দেখলে হয়তো আমি এই সাদাকে হারিয়ে ফেলবো, কাজে আমি বারবার সুইজারল্যান্ড যেতে চাই, তবে সেই শীতকালে, এবং যেটা বরফ আচ্ছাদিত সুইজারল্যান্ড হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলেছেন। আসলে এখন আসলে আমারও যেতে ইচ্ছে করছে। শীতকালে যাবেন, যে এটা একটা অন্যরকম রূপ আছে সুইজারল্যান্ডে। আপনাকে ধন্যবাদ স্যার, আমাদেরকে আসলে আপনাকে আরো ব্যক্তিগতভাবে জানার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আবারও রাশেদ আক্তার ভাইয়ের কাছে ফেরত যেতে চাচ্ছি, যে অনুষ্ঠানটি সঞ্চালনা কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আবারও আপনাদের জানাচ্ছি আমাদের মাঝখানে আজকে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান প্রধান, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সোনালী ব্যাংক লিমিটেড। আমরা খুবই আনন্দিত যে স্যার আমাদের ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ লিমিটেডের একজন সম্মানিত সদস্য। স্যারকে আজকে আমাদের মাঝখানে আমরা পেয়েছি। আপনারা কোনো কোশ্চেন জানতে চাইলে, স্যারের কাছে কোনো কোশ্চেন থাকলে আপনারা সরাসরি লাইভে এসে আমাদের কোশ্চেন করতে পারবেন। আমরা হয়তো আরো কিছু সময় স্যারকে পাবো আমাদের সাথে। তো আমরা সময় নষ্ট করব না, আমরা স্যারের কাছে জানতে চাচ্ছি যে স্যার, আপনি দেখতে পাচ্ছি আপনি দায়িত্ব গ্রহণের পর পারপেচুয়াল বন্ড ছাড়ার একটি উদ্যোগ গ্রহণ করেছেন সোনালী ব্যাংক থেকে। তো ব্যাসেল 3 এর শর্ত অনুযায়ী মূলধন ঘাটতি পূরণে সোনালী সরকারি গ্যারান্টি বন্ড বা পারপেচুয়াল বন্ড কিভাবে বা কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি আমাদের এখন যেটা হলো যে মূলধন ঘাটতিটা তো বরাবরই, এটা আপনারা জানেন যে সোনালী ব্যাংকের ছিল নানা কারণেই। আমি শুধু একটা যদি আপনাকে উদাহরণ দেই, যে সোনালী ব্যাংকের, আমি বলছি যে অনেক কাজ আমরা বিনা ইয়েতে পারিশ্রমিক করি সরকারের। আমরা গত বছর সোনালী ব্যাংকের একটি রূপপুর পারমাণবিক 1 লাখ কোটি টাকার একটা এলসি করেছিলাম, যেটার কমিশনে আসে 5,000 কোটি টাকা। এটা কিন্তু বিনা পয়সায় আমরা করেছি। তো ফলে এই সমস্ত কাজ, আজকে যদি আমার 5,000 কোটি টাকা ঘরে আসতো, তাহলে আমার যেখানে 7,000 কোটি টাকা ঘাটতি, এটা কিন্তু আমি ইজিলি কাভার করতে পারতাম। তো যেহেতু সরকারের ব্যাংক, সরকারের অনেকগুলো কাজ আমরা করি। আর মূলধন ঘাটতি কিন্তু একদিনে হয়নি, এটা যখন কর্পোরেটাইজ হলো, যখন এটা আমাদের লিমিটেড কোম্পানি হলো, তখনই কিন্তু দায় দেনা প্রায় 7,000 কোটি টাকা লস রেখে কিন্তু এটা মূলধন ঘাটতি রেখে কিন্তু আমরা এই যাত্রা শুরু করি। তো সেই সময় এই 7,500 কোটি টাকাকে এটা আপনার গুডউইলে রূপান্তর করে প্রতি বছর প্রফিট থেকে অ্যাডজাস্টমেন্ট করা হতো। তো সেটা কিন্তু অলরেডি আমরা এটা এই এতদিনে কিন্তু এটা অলরেডি অ্যাডজাস্ট করে চলে এসেছি। এখন যে ঘাটতিটা আমাদের নানা প্রভিশন ঘাটতি থেকে শুরু করে, তো এটা যেহেতু সরকারের ব্যাংক, আমি সবসময় একটা কথা বলি যে এই যে 40 বছর যে প্রফিটটা করেছি, সেটা কিন্তু সরকারকে দিয়েছি। আমার তো আর সোনালী ব্যাংকে আলাদা কোনো জায়গা নেই প্রফিট রাখার। তো 40 বছর যখন আমি এই প্রফিটটা সরকারের ঘরে দিয়েছি, তো যখন ব্যাংকটা একটা লসে যাবে বা লস করবে, তখন মালিক যেহেতু সরকারই তো এটা পুনর্বহন দেবে, আর তো কেউ দেবে না, তাই না? নানাভাবে আমরা সমালোচিত হই, যখন থোক বরাদ্দ একটা সরকারের কাছ থেকে
থাকে, অর্থ মন্ত্রণালয় যেটা দিয়ে থাকে 200-300 কোটি টাকা, 500 কোটি টাকা, নানাভাবে এটা সমালোচিত হয়। তো আমরা এই জায়গা থেকে যেটা বলেছি যে সরকার যদি এই পারপেচুয়াল বন্ডটা ইস্যু করে, এখানে কিন্তু অর্থের সংশ্লেষ নাই, এবং এট দ্য সেম টাইম বাংলাদেশ ব্যাংক যদি এটা গ্রহণ করে তাহলে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেন্স আছে। তো এটাতে সরকারের কোনো অর্থ খরচ হলো না, আমাদের প্রভিশন ঘাটতির কোনো জায়গা থাকলো না, মূলধন পুরোপুরি বেসেল 3 রিকোয়ারমেন্ট অনুযায়ী হলো। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ব্যাংক এটাকে পারমিশন দিলে কিন্তু এটা একটা ব্যাংকটা একটা ভালো জায়গায় দাঁড়ালো। আমাদের যদি এই মূলধন ঘাটতি, প্রভিশন ঘাটতি এগুলো নিয়ে যখন বাইরের ব্যাংকগুলোতে যে কোনো বড় ধরনের ব্যবসা আমরা করতে যাই, তখন তো আপনারা জানেন যে অ্যাসেসমেন্টে আমাদেরকে অনেক বেশি, ধরেন যে একটা এলসির একটা, যখন আমি কি বলবো এটা, আমরা কাউন্টার গ্যারান্টি বলি বা আমরা জাস্ট টার্মটা ভুলে গেলাম, তো এগুলোর জন্য তখন আমাদেরকে অ্যাসেসমেন্ট বেশি, অনেক বেশি পে করতে হয়। তো এই জায়গাগুলোকে একটা রাষ্ট্রের বড় ব্যাংক হিসেবে মূলধন ঘাটতি না থাকাই বাঞ্ছনীয়, এবং সেই ক্ষেত্রে সরকারই যেহেতু অর্থায়ন করবে, আমরা অর্থ চাচ্ছি না এখানে, জাস্ট একটা পারপিচুয়াল বা আমাদের ওই যে গ্যারান্টিটা যদি সরকার ওইভাবে দেয়, তাহলে কিন্তু আমাদের এই ঘাটতিটা আমরা কাটিয়ে উঠতে পারবো, ব্যাংকটা একটি ভালো অবস্থানে থাকবে। সেটার জন্য এই প্রস্তাবটা রাখা হয়েছে। 3টা বিকল্প প্রস্তাব দিয়েছি, যে কোনো একটা হলেই হয়তো আমরা আমাদের এই ক্রাইসিসটাকে আমরা ওভারকাম করতে পারবো। ওভারকাম করা যাবে স্যার। আমরা অবশ্যই জানি স্যার যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কিছু অতিরিক্ত চ্যালেঞ্জ রয়েছে, সরকারি আর্থিক কাজের সহায়ক ভূমিকাও পালন করতে হচ্ছে, এবং আমরা পাশাপাশি দেখেছি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সিএসআর অ্যাক্টিভিটিজেও অনেক অংশগ্রহণ করছে। রিসেন্টলি আমরা সোনালী ব্যাংকে দেখেছি আমাদের ফ্রন্টলাইনার যারা রয়েছেন, ডাক্তার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিনিয়র সিটিজেন, সবার পাশে তারা দাঁড়িয়েছে। আমরা ব্যক্তিগতভাবে আপনাকেও দেখেছি, ব্যক্তিগত উদ্যোগেও আপনি বিভিন্ন সমাজ সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছেন। আমি স্যার স্পেসিফিক একটু জানতে চাচ্ছিলাম যে ব্যাংকারদের, স্পেশালি সোনালী ব্যাংকের যারা আপনার কর্মরত রয়েছে, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে স্যার আপনি কোনো চিন্তা করছেন কি? না, এটাই আমি সবসময় বলি যে আমার ব্যাংকের যত অর্জন, এগুলো কিন্তু সবগুলো হলো আমার টিমের যারা মেম্বার, যারা আমার কর্মী আছে, তারা, কর্মীরা যদি ভালো না থাকে, আপনি কর্মীদের পরিবেশকে যদি আপনি ভালো রাখতে না পারেন, তাহলে কিন্তু যতই প্রেসার দেন আপনি ভালো রেজাল্ট, হয়তো ফর দ্য টাইম বিং কিছু অ্যাচিভমেন্ট হতে পারে, কিন্তু আপনি সব সব ক্ষেত্রেই আপনি এই লং রানে কিন্তু কখনোই এই বেনিফিটটা আনতে পারবেন না। সো দ্যাট আমরা, সরকারের ব্যাংকের অনেকগুলো সীমাবদ্ধতা আছে, তারপরে আমরা চেষ্টা করেছি যে আমাদের কর্মীরা যাতে কাজ করে। এই যে যখন করোনায় আমাদের একদিকে হলো যে বেরোনো যাবে না, আর অন্যদিকে দেখা গেল যে কর্মীদেরকে ব্যাংকে আসতেই হবে, নানাভাবে কিন্তু তারা রাস্তায় হয়রানির শিকার হয়েছিল। প্রথমে যেটা আমি আমার দিক থেকে মাননীয় গভর্নর মহোদয় নোটিশে আনলাম যে ব্যাংকাররা এমনি ব্যাংকেও আসতে হচ্ছে, কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে। যা এটা গভর্নর মহোদয়কে জানানোর পরে তিনি কিন্তু স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিলেন, সরকারিভাবে কথা বললেন, তারপরে দেখা গেল যে ব্যাংকারদের ব্যাংকে আসাটা নির্বিঘ্নে যাতে হয়, সেটা একটা পদক্ষেপ বেরিয়ে আসলো। একই সাথে আমরা এটা বললে, আমি জানি না এটা কতদূর যৌক্তিক হবে বা বলা ঠিক হবে কিনা, তারপরে আমাকে বলতেই হবে যে আর নানাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে করোনা যোদ্ধা হিসেবে কিন্তু ট্রিট করছিলেন, কিন্তু ব্যাংকাররা কাজে আসছেন কোনোভাবেই হোক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো জানেন, কিন্তু ওনাকে ওইভাবে বলা হয়নি যে আমাদের ব্যাংকাররাও যুদ্ধ করছেন। যখন এটা আমরা তুললাম, আমিও ব্যক্তিগতভাবে রেজ করেছি মিনিস্ট্রির মিটিং এ, অ্যাট দ্য সেম টাইম গভর্নর মহোদয়কেও বলা হয়েছিল। হাওয়ার আমাদের মানবিক প্রধানমন্ত্রী যখন বিষয়টা নিলেন, এবং উনি কিন্তু আমাদের ব্যাংকারদেরকেও সম্মুখ যোদ্ধা হিসেবে কিন্তু ট্রিট করেছেন। একই সাথে আজকে সোনালী ব্যাংকের যারা কাজ করছে, তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে পিপিই যেটা বলি, আমরা অ্যাকচুয়ালি ডাক্তারদের পিপিই না, আমরা কিন্তু প্রথম সরবরাহ করেছিলাম, কিছু সমালোচনাও হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি সোশ্যাল ডিস্টেন্স যেখানে মেনটেন করতে পারছি না, সেখানে আমার কর্মীদের কিছুটা নিরাপত্তা তো অবশ্যই আমাকে দিতে হবে। আমরা এই পিপিইটা সরবরাহ করেছি, আমরা পরে মাস্ক দেওয়া শুরু করেছি, এবং আপনাদের স্যানিটাইজার তো মোটামুটি সবগুলো ব্যাংকে ইউজ করছে। গ্রাহকরা যাতে ব্যাংকে এসে আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারে, এই জন্য থার্মোমিটার গুলো আমরা সবগুলো ব্যাংকে প্রোভাইড করেছি। অ্যাট দ্য সেম টাইম গ্রাহকদের হাত ধোয়ার যে ব্যবস্থাটা, সেটাও কিন্তু ব্যাংক, যদিও আমাদের ব্যাংক অনেক বড় ব্যাংক, অনেক বেশি গ্রাহক আমাদের, তারপরেও এগুলো আমরা কিন্তু করেছি। এবং রিসেন্টলি যেটা হয়েছে যে আমরা দেখেছি যে পুলিশ সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছে, আমরা পুলিশকে কিন্তু তাদের প্রোটেকশন শিল্ড, ফেস শিল্ডটা দিয়েছি, আপনারা হয়তো দেখে থাকবেন। একই সাথে আমরা গত কালকেই, আজকে আমরা একটা ওই
বুয়েট থেকে যেটা ডিসইনফেকশন চেম্বার তৈরি করছে বুয়েট, শুধুমাত্র ডাক্তার জন্যই ওরা করে। এটা আমরা একটা সরকারি হাসপাতাল, যেটা ঢাকা সরকারি কর্মচারী হাসপাতালকে একটা দিয়েছি, পুলিশকে একটা আমরা দিয়েছি, এবং একই সাথে একটা চিটাগাংয়ে দেওয়ার চিন্তা করছি। এবং আমার এটা ওইভাবে বলা ঠিক হবে না, রংপুর অঞ্চলে আমরা কিন্তু বেশ কিছু পুলিশকে এই ফেস শিল্ডটা দিয়েছি, এবং কিছু ডাক্তারদের, প্রতিটা উপজেলায় ডাক্তারদের কাছে ফেস শিল্ডটা পৌঁছেছি, যেটা এটা কিন্তু অ্যাপ্রুভ করেছে আমাদের পিজি থেকে, এটা অ্যাপ্রুভাল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এটাকে অ্যাপ্রুভ করেছে, এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আমরা 500 ফেস শিল্ড দিয়েছি। আজকে যেটা আমি মিটিং করেছি যে আমরা এখন প্রতিটা ব্যাংকেই, আমাদের ব্রাঞ্চগুলোতেই যাতে ডিসইনফেকশন চেম্বার বসানো যায় সেটা নিয়ে একটু আলোচনা হয়েছে। হয়তো আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট যেখানে বেশি গ্রাহকের সমাগম হয় সেই সমস্ত ব্রাঞ্চকে মানে ডিসইনফেকশন চেম্বার আমরা এটা ইনস্টল করার একটা পদক্ষেপ নিয়েছি। তো আমরা চেষ্টা করছি, এবং আমাদের কর্মীরাও আলহামদুলিল্লাহ, এই কর্মীদেরকে মনোবল এদের ঠিক রাখার জন্যই আপনারা জানেন যে এই ব্যাংকার যেহেতু আরেক ব্যাংকারের অবশ্যই সুখ দুঃখ জানবেন, যে আমাদের ব্যাংকার, বিশেষ করে সোনালী ব্যাংকের ব্যাংকার প্রায় 11,000 ব্যাংকারের এই জেনারেল প্রভিডেন্ট ফান্ড ছিল না, জিপিএফ ছিল না, তারা সিপিএফ এর আওতায় ছিল, এবং তারা নানাভাবে কিন্তু ইয়ের মধ্যে ছিল, আশঙ্কার মধ্যে, যে এই কোভিডে যদি আল্লাহ না করুক কিছু হয় তাহলে আমাদের পরিবার কোথায় দাঁড়াবে। এইটাকে আমি এবং আমার বোর্ড খুব রিয়েলাইজ করেছে, এবং এই বোর্ড করোনাকালীন সময়েও একটা বড় কাজকে আমরা খুব সহজেই বোর্ডে নিয়ে তাদেরকে সিপিএফ থেকে জিপিএফ এ নিয়ে এসেছি, এবং তারা কিন্তু মানসিকভাবে, হ্যাঁ জি জি গত মাসের মধ্যে জিনিসটা, জি জি গত মাসে এই করোনাকালীন, জি জি করোনাকালীন সময় আমরা এটা করেছি, যাতে করে আমার কর্মীদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরা আমাদের কিছু হলে অ্যাটলিস্ট আমাদের পরিবারের একটা নিরাপত্তা, বা আমাদের কিছু হলে আমরা জীবিত থেকেও আমরা অনেক কিছু করতে পারবো, এই প্রোটেকশনটা ওরা মনে করছে, কনফিডেন্টটা তাদের মধ্যে ফিরে এসেছে, এবং তারা অনেকটা নিরাপদ বোধ করছে। তো এই কাজগুলো আমরা চেষ্টা করছি কর্মীদের দেওয়ার জন্য এবং তাদের জন্য কিছু করার জন্য আর কি, এটাই। তার কর্মীদের মনোবল ধরে রাখতে এবং সার্বিক সহযোগিতার জন্য আপনাদের উদ্যোগকে আমরা ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানাই, এবং আপনার মাধ্যমে আপনার বোর্ডকেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ব্যাংকার বিন্দু, আপনাদের সামনে এক নজরে সোনালী ব্যাংক সম্পর্কে আমরা কিছু তথ্য দিতে চাই। সোনালী ব্যাংক প্রতিষ্ঠার কাল 1972 সালে, মোট শাখা রয়েছে এই মুহূর্তে 1224টি, বৈদেশিক আজকে গত পরশু একটা হয়েছে, এখন 1225টি আর কি, 25টি। ধন্যবাদ স্যারকে। মোট কর্মকর্তা কর্মচারী এই মুহূর্তে 19,000 প্রায়, অথরাইজ ক্যাপিটাল 6,000 কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটাল 4,500 কোটি টাকা। এছাড়াও আপনারা নিশ্চয়ই জানেন সোনালী ব্যাংক দেশের একমাত্র ট্রেজারি ব্যাংক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আবারও দর্শক প্যানেলে কোশ্চেনে যাব, তার আগে স্যারের কাছে একটা কোশ্চেন রেখে যেতে যাচ্ছি যে ট্রেজারি ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে, তার যদি একটু সংক্ষেপে আমাদের বলেন। ট্রেজারি হিসেবে আমাদের, আমি তো বলছি যে ট্রেজারি ব্যাংক হিসেবে আমাদের সরকারের যে কাজগুলো আমরা করে থাকি সেগুলো অনেকগুলো কাজই আমরা কিন্তু মানে রিমুনারেশন ছাড়াই করি। যে চ্যালেঞ্জগুলো ট্রেজারি ব্যাংকের সুবিধার কারণেই হোক আর সোনালী ব্যাংকের একটা বড় পেরিফেরি হোক, অন্যান্য ব্যাংকগুলো যখন সমস্যায় থাকে, বিশেষ করে লিকুইডিটি সমস্যায় যখন থাকে, তাদেরকে কিন্তু সাপোর্ট দেওয়া একটা বড় নৈতিক দায়িত্ব আমাদের হয়ে দাঁড়ায়, এবং আমরা কিন্তু করে থাকি, সব সময় করে থাকি, চেষ্টা করি যাতে অন্য ব্যাংকগুলো যখনই যে কোনো ক্রাইসিসই থাকে আমরা চেষ্টা করি তাদেরকে যত সহজে সাপোর্টগুলো দেওয়ার জন্য। ট্রেজারি ব্যাংকের এই যে বললাম যে দেখা গেল যে আপনার শাখাগুলো বন্ধ কোনো ঈদের ছুটিতে, কিন্তু আমার অনেক শাখা আমি বন্ধ রাখতে পারছি না, কারণ তারা ট্রেজারি ফাংশন করে। এই যে আজকে জুন ক্লোজিং, হয়তো অনেক ব্যাংকের অনেক শাখা বন্ধ থাকলে কোনো সমস্যা হবে না, কিন্তু এই করোনাকালীন সময়েও আমার এই ট্রেজারি ফাংশন করে যে উপজেলা ব্রাঞ্চগুলো খোলা রাখতে হচ্ছে। আমি একটা উদাহরণ শুধু দিই, যে গত পরশু আমি একটা ব্রাঞ্চ দেখলাম যে ওই ব্রাঞ্চে 6 জন আক্রান্ত হয়েছে, পজিটিভ হয়েছে, ফলে তাদের ওই উপজেলা ব্রাঞ্চটা ক্লোজ করে দিয়ে 18 কিলোমিটার দূরে আর একটা ব্রাঞ্চ আছে সেখানটায় কাজ করার জন্য বলা হলো, যেহেতু সরকারি চেক টেক গুলো এটা 30 তারিখের আগেই এগুলা নগদায়ন করতে হবে।
তো ওই জায়গায় যখন বলা হলো এবং তারা কাজ শুরু করলো, আনফরচুনেটলি দেখা গেল ওই ব্রাঞ্চেরও 4 জন আক্রান্ত হয়ে গেছে। তারপরে কি করা হলো, ওখানে পাশে একটা রুম ভাড়া নিয়ে 2 জন যারা সক্ষম মানুষ, যারা ব্যাংকিং, 2 জন ম্যানেজার এবং একজন জয়েন্ট কাস্টডিয়ান আর এক ব্রাঞ্চে, 2 জনকে সেখানে পদায়ন করে তারা এখন ওই ট্রেজারি ফাংশনটা অ্যাটলিস্ট চালিয়ে যাচ্ছে। তো ফলে এই যে ট্রেজারি ফাংশন, যে সুবিধা থাকুক না থাকুক, অসুবিধাগুলো যেটা সেটাকে আমাদের ওভারকাম করেই কাজ করতে হয় আর কি, আমরা কাজগুলো করি এটাই। আমরা আবারও একটু দর্শক প্যানেলে চলে যাচ্ছি। আমি মিস্টার রশিদুল নবীকে অনুরোধ করবো দর্শক প্যানেল থেকে। আমরা একদম শেষ মুহূর্তে নবী, জাস্ট একটা দুটো কোশ্চেন আপনি হয়তো স্যারের কাছে নিয়ে আসতে পারেন, তারপরে আমরা অনুষ্ঠানের সমাপ্তির দিকে চলে যাই। মিস্টার রশিদুল নবী। ধন্যবাদ স্যার। আসলে এত অভিনন্দন এবং স্যারের উদ্দেশ্যে এত সুন্দর ভালো ভালো কিছু কমেন্টস আসছে স্যার। আমি দুটো কমেন্টস নিতে চাই। মিস্টার শারমিন আক্তার উনি লিখেছেন, থ্যাংক ইউ BCBL ফর বিং এ ব্যাংকিং লিজেন্ড টু অল ব্যাংকার, প্রাউড টু বি পার্ট অফ BCBL। মিস্টার রেজাউল করিম উনি লিখেছেন, স্যার রিয়েলি ইউ আর দ্য ইন্সপায়ারিং লিডার ইন দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি। সবচেয়ে মানে আনন্দদায়ক একটা কোশ্চেন এসেছে যেটা স্যারকে হয়তো 35 বছর আগে স্মৃতিতে নিয়ে যাবে। মিসেস ঝানুল সরকার ইতি উনি স্যারের উদ্দেশ্যে একটা কোশ্চেন করেছেন যে সোনালী ব্যাংকে যেদিন স্যার জয়েন করলেন সেদিনের স্মৃতি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আর একটা কোশ্চেন এসেছে স্যার মিস্টার পাভেল হোসেনের কাছ থেকে, যে ডিজিটাল ব্যাংকিং নিয়ে সোনালী ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা জানতে চেয়েছেন। এবং মিস্টার AK রাজু আহমেদ উনি জানতে চেয়েছেন যে ক্রেডিট গ্যারান্টি স্কিম সম্পর্কে এই প্যান্ডামিক সিচুয়েশনে ইম্পর্টেন্ট এবং ইমপ্লিমেন্টেশন সম্পর্কে স্যারের কাছ থেকে জানতে চেয়েছেন। তো প্রথমেই স্যার আমিও জানতে চাচ্ছি যে সোনালী ব্যাংকে স্যার যেদিন জয়েন করলেন সেই 35 বছর আগের স্মৃতি যদি আমাদের সাথে সবার সাথে শেয়ার করতেন। ধন্যবাদ থ্যাংক স্যার। ইউ। আমার মনে হয় যে এই প্রশ্নটা করে আপনি আমাকে ঠিক 35 ইয়ার্স পিছনে নিয়ে গেছেন, এবং এটা আমাকে বলতে হবে যে আমি সোনালী ব্যাংকে যখন জয়েন করি তখন তো বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এসেছি, নতুন সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে জয়েন করেছি। কিন্তু জয়েনিং করার যে দিনগুলো খুব প্রথম দিন এবং আমার মনে হয় যে এর পরবর্তী আরো কিছু দিন আমাকে খুব বেশি যে আনন্দ দিয়েছে সেটা বলবো না। কারণ হলো যে তখন হয়েছে কি, তখন দুই ধারার মানুষ ব্যাংকে কাজ করত। একজন সরাসরি সিনিয়র অফিসার আমি জয়েন করেছি, অনেকে হয়তো প্রমোশন পেয়ে এসছে, এই জায়গাটায় ধারাটা ছিল এরকম। ফলে নতুন ব্লেডকে স্বাগত জানানোর মতো মানুষ কিন্তু ব্যাংকের তখন ছিল না। তো খুবই স্বাভাবিক, এটা আমরা হলেও হয়তো হতো যে একজন, আমি 20 বছর চাকরি করে সিনিয়র অফিসার হতে পারি নাই, কিন্তু উনি সরাসরি সিনিয়র অফিসার হিসেবে জয়েন করেছে। তো ফলে এই অভিজ্ঞতাটা খুব সুখময় ছিল না। কিন্তু যেটা পরবর্তী আজকে 35 ইয়ার্স পরে এসে আমি যেটা ফিল করি, যে তখন যদি ওই রকম ব্যক্তিদের সাথে আমি থেকে কাজ না শিখতাম তাহলে আজকে হয়তো এই জায়গায় আসতে পারতাম না। মানে ওনারা যেটাকে নেগেটিভলি আমি মনে করেছি যে এটা আমার জন্য খারাপ হচ্ছে বা আমি পছন্দ করছি না, কিন্তু আলটিমেটলি আমাকে করতে হয়েছে। আজকেও সেটা করতে পেরেছি জন্য আজকে হয়তোবা সোনালী ব্যাংকের এই এক নাম্বার চেয়ারে আসতে পেরেছি। তো আমি আমার এই স্মৃতিটা আমার খুব মনে পড়ে এবং আমি ওইটাকে খুব এখন সুখময় স্মৃতি বলে মনে করি, যে তারা সেই সময় আমাকে যে সহযোগিতা যেভাবে করেছে এটা সুখকর না হলেও আজকে কিন্তু আমি ওই সুখটা পাচ্ছি, যে ওই কারণেই হয়তো আজকে এই জায়গায় আমি এত ম্যাচিওরড হয়ে আসতে পেরেছি। তো আপনার এই প্রশ্নের সাথেই সেই সময় যারা সহকর্মী আমাকে যেভাবেই সহযোগিতা করেছে তাদেরকে আমি স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। নবী, আর কোনো কোশ্চেন কি দর্শক? স্যার আরেকটা কোশ্চেন জানতে চেয়েছেন মিস্টার AK রাজু আহমেদ, যে কোভিড সিচুয়েশনে ক্রেডিট গ্যারান্টি স্কিম সম্পর্কে তার ইম্পর্টেন্ট এবং ইমপ্লিমেন্টেশন কিভাবে হতে পারে এটা স্যারের সঙ্গে জানতে চেয়েছেন। অ্যাকচুয়ালি এই আপনার এই সিচুয়েশনে আমাদের যে ইয়েগুলো আছে, আমার মনে হয় যে প্রশ্নটা কি ছিল আপনার? স্যার ক্রেডিট গ্যারান্টি স্কিম গুলো নিয়ে আমাদের যে সমস্ত ক্রেডিট গ্যারান্টি স্কিম আছে সেগুলো তো এমনিতেই চালু আছে। নতুন করে ক্রেডিট গ্যারান্টি স্কিম নিয়ে ভাববার বোধহয় এখন আর ওই রকম স্কোপ নাই, এবং আমি জানি না নতুন করে বাংলাদেশ ব্যাংকের এরকম কোনো ইয়ে আছে কিনা। তবে আমার মনে হয় যে যেগুলো স্কিম আছে সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করে সামনে এটাকে রাখা যায়, লাইভ রাখা যায়, সেটাই হলো আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। এবং এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকের বেশ আছে, শিথিল কিছু মনোভাব আছে এই জায়গাগুলোতে আর কি। স্যার আমি শেষ কোশ্চেনটা নিচ্ছি। মিস্টার পাভেল হোসেন উনি বলেছেন সোনালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি,
এটা সম্পর্কে স্যার জানতে চেয়েছেন যে আমি প্ল্যাটফর্মটা আসলে আজকে কেমন হতে যাচ্ছে। আমি আজকে এই কথাটা বলবো না, তবে আমি বলবো যে আগামী 1 বছরের মধ্যে আপনারা দেখবেন যে সোনালী ব্যাংকের ডিজিটাল একটা বিশাল চেঞ্জ আসবে, এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমি খুবই ফরচুনেট যে আমি একটা খুব ভালো বোর্ড পেয়েছি, এবং আমার পরিচালনা পর্ষদের যিনি সম্মানিত চেয়ারম্যান, আপনারা জানেন যে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন এবং অনেক খুব লার্নেড একজন মানুষ, যিনি এটাতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। তো ফলে আমাদের কর্মীরাও মোটিভেটেড, আমাদের টিম তৈরি হয়েছে। ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে দেখবেন সোনালী ব্যাংকের ডিজিটাল যে প্ল্যাটফর্মটা আমরা শুরু করেছি, এই প্ল্যাটফর্ম একটা মহিরুহ একটা বড় জায়গায় গিয়ে অবস্থান নেবে। 1 বছর পরে ইনশাল্লাহ আমি বলতে পারবো যে আমরা কোন পর্যায়ে আসছি। ইনশাআল্লাহ স্যার, ধন্যবাদ আমরাও স্যার। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। স্যার, আমরা দর্শক প্যানেল থেকে লাস্ট কোশ্চেন নিয়ে আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে। আমাদের একজন দর্শক জানতে চাইতেন, সর্বাধিক ভোটে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন, সেই সময়ের কোনো স্মৃতি আপনি আমাদেরকে শেয়ার করবেন কি, বা স্টুডেন্ট লাইফের কোনো স্মৃতি উনি জানতে চাচ্ছেন? হ্যাঁ, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বললেই একটা প্রাণের স্পন্দন ওখানে চলে আসে, বললেই মনে হয় যে না, সেখানে ফিরে গেছি। যারা আপনারা সবাই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে হলে থেকেছে, তাদের জীবনটা আরো অনেক বেশি আমার মনে হয় পরিপূর্ণ। সেই জায়গাটা থেকে কিন্তু আমি এসেছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিছু দেওয়ার জন্যই বরাবরই একটা মানসিক ইয়ে ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়াশোনা করেছি সেখানে যদি কিছু অবদান রাখতে পারি। সেই সুযোগটা আমাকে আমার ভোটাররা দিয়েছে। একটা রেকর্ড ব্রেক পরিমাণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের মেম্বার হিসেবে, যেটা আমি গর্ববোধ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হলেও কিন্তু নানা কারণে আমরা পিছিয়ে আছি। কিন্তু একটা জায়গায় আমি আমার প্রথম মিটিংয়ে আমি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তব্যে যে আমরা প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুলনা করে অনেকে এটা সমালোচনা করি, কিন্তু আজকে অক্সফোর্ডকে যদি আমি বলি, অক্সফোর্ডে জন্ম হয়েছে 1086 সালে, মানে প্রায় 900-1000 বছর আগে। সেই অক্সফোর্ডের সঙ্গে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনা করে আবার এটাকে ফেলে দেই, আমরা দূরে সরে দেই, তখন আমি ওই জায়গাটাতেই দাঁড়াই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স মাত্র 100 বছর হতে যাচ্ছে, আর অক্সফোর্ড কোথায় 1000 বছর আগে। অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড বলি, অক্সফোর্ড, এই অক্সফোর্ডে এ পর্যন্ত জন্ম হয়েছে, আমি লেটেস্টটা বলতে পারবো না, আমি যখন ইলেক্টেড হই তখন দেখেছিলাম যে সেই অক্সফোর্ড থেকে জন্ম নিয়েছে 28 জন নোবেল লরিয়েট এবং 27 জন ব্রিটিশ প্রধানমন্ত্রী, কিন্তু ওই অক্সফোর্ডের সুযোগ হয় নাই এমন কাউকে জন্ম দেওয়ার যিনি একটা দেশ সৃষ্টি করেছেন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সুযোগ কিন্তু হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, যিনি একটা দেশ সৃষ্টি করেছেন। অ্যাটলিস্ট এই জায়গায় আমি যদি তুলনা করি আমার অক্সফোর্ডকে, তাহলে অক্সফোর্ড এখানে আমার কাছে কিছু না। সো দ্যাট এই বক্তব্যটা দিয়ে আমি কিন্তু সিনেটে বক্তব্য শুরু করেছিলাম। সেই বিশ্ববিদ্যালয়ের এখন আমি একটা দায়িত্বে এসেছি, এবং আমি যেটা মনে করি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু করার আছে। আমরা যেভাবে শুরু করেছি, আমরা ক্রমশ কিন্তু আমাদের র্যাঙ্কিং অনেক পিছনে চলে গেছে। আজকে আমি দেখতেছিলাম যে এখন 1800 তালিকায় 1000+, মানে কি 1800 তালিকায় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমরা, মানে এশিয়ার 400-র মধ্যে আমরা নাই, পিছিয়ে গেছি। ঢাকার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান আমাদেরকে অবশ্যই উন্নত করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা জয়েন করার পরে দীর্ঘ 28 বছর ডাকসু ইলেকশন হয়নি, সেটা আনতে সক্ষম হয়েছি, একটা ধারা তৈরি হয়েছে। এবং একই সাথে যেটা যদি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আনফরচুনেট হলো যে আমাদের রিসার্চে কোনো ফান্ড নাই, আমরা রিসার্চে কোনো মনোনিবেশ করি না, অথচ অক্সফোর্ড রিসার্চ থেকে যেটা বিক্রি করে রিসার্চের রেজাল্ট, তাতে কিন্তু কয়েকশো মিলিয়ন আর্ন করে। তো এই জায়গাগুলো আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, এবং সেইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, নৈশ শিক্ষার মান একটু বেড়েছে, বাট আমরা আমরা যদি বলি যে দিবালোকে যে আমরা যে দিনের বেলা যে ক্লাস করি, সেটার মান কিন্তু কমেছে। তো এগুলো নিয়ে কথা হচ্ছে, আমরা চেষ্টা করছি সবাই মিলে যেটার মান কিভাবে বাড়ানো যায়। এই করোনাকালীন সময়ে প্রশ্ন উঠছে যে অনলাইন ক্লাসগুলো নেওয়া যায় কিনা, প্রশ্ন এসছে যে অনলাইন ক্লাস নেওয়ার দেখেন কতটুকু মানবিক চিন্তা করে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি একটু ডিফার করি তাদের সাথে, যে তারা বলছে যে এই 20,000 ছাত্রছাত্রীর স্মার্টফোন আছে কিনা, যদি না থাকে তাহলে অনলাইন ক্লাস করবে কি করে। এই সময় এসে আমরা যদি এটা ভাবি, আজকে প্রাইমারি স্কুলে যারা পড়ছে, বেসরকারি ছোট ছোট স্কুলে ক্লাস 3-4 ছেলেমেয়েরা কিন্তু অনলাইনে ক্লাস করছে। আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের, যেখানটায় 17 কোটি মানুষের
14 কোটি মোবাইল ফোন আছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা স্মার্টফোন থাকবে না, এটা কি বিশ্বাস করা যায়? অথচ ঢাকা ইউনিভার্সিটি এই ইনিশিয়েটিভটা নিতে চাচ্ছে না যে যদি ওদের স্মার্টফোন না থাকে, যদি তারা ক্লাস করতে না পারে। তো এই মানবিক দিক চিন্তা করে আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি। কাজে এই জায়গাগুলোতে কিভাবে অ্যাড্রেস করা যায়, কিভাবে আরো শিক্ষার মান বাড়ানো যায়, সেই জায়গায় আমি কন্ট্রিবিউট করতে চাই এবং সেইভাবে আমরা কাজ করছি আর কি। আপনারা যারা, আমি এই সুযোগে বলি যে এই ফোরামে অনেক ভোটার আছে যারা আমাকে ভোট দিয়েছেন, চেষ্টা করছি আমরা কাজ করার জন্য। যারা ভোটে নির্বাচিত করেছেন তাদেরকে অতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং একই সাথে যাতে করে আরো ভালোভাবে কন্ট্রিবিউট করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। বিশেষ করে ব্যাংকার যারা আমাদের এই রিসার্চ খাতে, কিন্তু আমি প্রশ্ন বলেছিলাম ভিসি মহোদয় এবং সিনেটের মিটিং এ, যে আপনার বাজেট মাত্র 9 কোটি টাকা হলো রিসার্চে, এটা একটা বাজেট হলো? এই 60টা ব্যাংকে যদি আপনি বলেন যে আপনার সিএসআর থেকে আমাদের 2 কোটি টাকা করে দেন, তো 100 কোটি টাকা, 120 কোটি টাকা ইজিলি আসে আপনার এই রিসার্চের জন্য। এবং আমার মনে হয় না যে ব্যাংকগুলো যত অন্য অন্য খাতে যেভাবে টাকা খরচ করে, কাজে রিসার্চের খাতে ব্যাংকগুলো পিছিয়ে থাকবে না যদি অ্যাপ্রোচটা ঠিক মতো হয়। তো এই নানাভাবে আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কন্ট্রিবিউট করতে পারি। যে যে জায়গায় আছি সেই জায়গা থেকে যদি কন্ট্রিবিউট করি, ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটির পড়ালেখার মান অবশ্যই অবশ্যই আরো বেশি ভালো হবে, র্যাঙ্কিং এ আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ। অবশ্যই স্যার, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে, সেই বিষয়ে আমরাও আশাবাদী। আমাদের এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে কি আর কেউ কোনো কোশ্চেন করতে চাচ্ছেন? লাস্ট কোশ্চেন হিসেবে আমরা নিতে পারি, না হলে আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব। লাস্ট আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। জি স্যার, ধারণা করা হচ্ছে যে এই বছর প্যান্ডেমিকের কারণে অধিক সংখ্যক ব্যাংক লস গুনতে হবে, বাট অ্যাজ এ ব্যাংকার আমি এটা এই সংখ্যাটা আমি করি না বা করতেও চাই না। সো এই প্যান্ডেমিক থেকে, এই অবস্থার মধ্যে থেকে বিজনেস করে বা ব্যাংকিং সেক্টরে আমরা কাজ করে আমাদের মতো করে কিভাবে এই ঝুঁকিটা এড়াতে পারি, বা এরকম কোন সংখ্যা আপনিও করছেন কিনা? থ্যাংক ইউ। এই প্রশ্নটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যে এটা একেবারেই যে কোশ্চেনটা করেছেন, এটা সব ব্যাংকারদের মনের মধ্যে একটা আশঙ্কা আছে যে এবছরে আমরা লস করব। কিন্তু আমি সবসময় বলি যে আমি আশাবাদী মানুষ। আমি ওই অনেক হিসাব, চুলচেরা হিসাবের পরেও একটু বেহিসেবে হতে চাই। যে এত বছর ব্যাংকিং করলাম, মাত্র 3 মাসের ধাক্কায় ব্যাংক লসে যাবে, এটা ভাবতেও আমার কষ্ট হয়। এবং আমি মনে করি না যে এই 3 মাস যদি আমরা উতরিয়ে যাই, নতুন করে বিজনেসে যে কর্মকাণ্ডগুলো আমরা শুরু করছি, যদি প্যান্ডেমিক আর 1 মাসও কন্টিনিউ করে, এবং যেহেতু মানে প্রাচ্যের দেশগুলোতে এখন কিন্তু এই প্যান্ডেমিকের ইয়েটা কমে এসছে, তারা বিজনেসে ফিরে এসেছে, কাজে আমরা যদি শুরু করতে পারি এই 4 মাসের লস কাটিয়ে উঠে, প্রফিট কম হবে অথবা ব্রেক ইভেনে থাকবো কিন্তু লসে চলে যাবে, এইরকম সম্ভাবনা আমি দেখি না। এই প্রসঙ্গে আমি বলতে চাই যে এই গত সপ্তাহ বা এইরকম 10 দিন হবে, টাইমটা বলতে পারবো না, আমাদের সবগুলো ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটা মিটিং ছিল। যে মিটিংটাতে আমরা ভার্চুয়াল মিটিংই করেছি, এবং এই প্যান্ডেমিক থেকে শুরু করে নানা বিষয়ে আলোচনা হয়েছে, গভর্নর মহোদয় ছিলেন। তো এই জায়গায় আমি ক্রেডিট নিচ্ছি না, আমি এই জায়গায় বলতে চাই যে আমি একটা প্রশ্ন তুলেছিলাম বা একটা অ্যাপিল করেছিলাম, যেটা হলো যে সেই সময় 2-1 ব্যাংক কর্মচারীদের বেতন কর্তন করেছিল। তো এই প্রশ্নটা আমি প্রথম তুলি যে আমরা লক্ষ্য করছি যে এই প্যান্ডেমিকের কারণে প্রথমেই খরচ কমানোর বিষয়টা চিন্তা করে ব্যাংকাররা ব্যাংকারদের বেতন কমিয়েছে, যেটা আমার মনে হয় না যে দিস ইজ দ্য রাইট টাইম যে প্রথমেই আমার কর্মীদের বেতন কর্তন করা হলো বা করা হচ্ছে। এটা আমার মনে হয় ঠিক হবে না আমাদের করা। যাই হোক, প্রশ্নটা আমি এই জন্যই করেছিলাম, বলছিলাম যে প্যান্ডেমিক কিন্তু ব্যাংকারদের ক্রিয়েশন না, যেটা আমার কারণে এসছে আর ব্যাংক লস করছে বা কম প্রফিট করছে আমার কারণে না। এটা এটা বিশ্বব্যাপী একটা ধাক্কা এসছে এবং সেটাকে আমাদের সামলিয়ে নিতে হবে, এবং সামলানোর জন্য এই খরচ নিয়ে কমানোর জন্য অনেকগুলো জায়গা আছে, সেই জায়গাগুলো আগে হাত দিয়ে আমরা সেইটা করে যখন আমরা শেষ করতে পারবো না, তখন হয়তো অন্য অন্য ফ্যাসিলিটিস ব্যাংকারদের কমানো যেতে পারে, কিন্তু বেতন না।
যে বেতন নিয়ে আমি কন্ট্রাক্ট নিয়ে এখানে জয়েন করেছি সেই বেতন কমানোটা আমার মনে হয় যুক্তিযুক্ত হবে না। অনেকে দ্বিমত করেছে দু একজন, তারপরে সহমত পোষণ করেছে বেশিরভাগ মানুষই। তবে আমি ডেফিনেটলি থ্যাঙ্কস দিব যে একজন এবিবির ভাইস চেয়ারম্যান হিসেবে আমি প্রশ্ন করি, সরকারি ব্যাংক হিসেবে কিন্তু নয়। আমি এবিবির ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাপিলটা রেখেছিলাম। তবে এটা এই ফ্লোরটা নিয়েছিলেন পরে আমাদের এবিবির যিনি প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট, এবং তিনি বলেছেন যে আমি একমত, সহমত পোষণ করছি, এবং আমার মনে হয় দিস ইজ নট দ্য রাইট টাইম যে আমাদের কর্মীদের বেতন আমরা কমাবো। আমরা অন্যভাবে কস্ট কার্টেল করে হলো ব্যাংক টিকিয়ে রাখবো। আপাতত না, আমরা কর্মচারীদের বেতন, কর্মকর্তা কর্মচারীদের বেতন কাটবো না। তো আপনি যে জায়গাটা আশঙ্কার কথা বলছেন, আমি অত আশঙ্কিত নই। আমি এইটুক বলতে চাই যে এত বছর আপনি প্রফিট করেছেন, ডিভিডেন্ড দিয়েছেন, মালিককে আপনি অনেক লাভ দিয়েছেন, এবছর না দিলেন, সমস্যা কোথায়? অনেক বড় বড় বাড়ি আমরা ভাড়া নিয়ে ব্যাংকিং চালাই, অনেক সুন্দর সুন্দর বাড়িতে। আমি উদাহরণ দিয়েছিলাম যে আমি দেখেছি যে এক ভদ্রলোক বলবো যে উনি 9টা টিনের চালা ভাড়া দিয়ে, গার্মেন্টস লোকে ভাড়া দিয়ে চলতেন। সেই 9টা টিনের চালার ভাড়া তিনি অর্ধেক কমিয়ে দিয়েছেন, বলছেন যে তুমি এই করোনাকালীন সময়কে সব ভাড়াই তোমাকে দিতে হবে না, তোমাকে 50% কম দিলাম, আমিও চলি তুমিও চলো। এইরকম মানসিকতা যখন একজন এই রকম লোকের হয়, তখন তো আমরা অনেক বড় বড় মানুষের বাড়ি ভাড়া নিয়েছি কিন্তু ব্যাংক করার জন্য, করি নেই? তো তাদেরকে না হয় 50% ভাড়া কমিয়ে দিলাম, তাদের না হয় অন্য অন্য খরচগুলো অন্য জায়গায় আমি কমিয়ে ফেললাম। আমার মনে হয় না যে একেবারে সরাসরি গিয়ে আমি কর্মকর্তা কর্মচারীদের বেতন কমিয়ে দেব। এটা না করেও অন্য অন্য জায়গায় হাত দিয়ে যদি আমরা থাকি, তাহলে যে আশঙ্কাটা আপনি করেও বলছেন যে আশাবাদী, আমিও আশাবাদী যে না, ব্যাংকগুলো একেবারেই লসে যাবে না, হয়তো বা ব্রেক ইভিনে থাকবে অথবা কম লাভ করবে। ডিভিডেন্ড না দিলে তো আর কোনো সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরাও আশাবাদী, আমরা বিশ্বাস করি আপনাদের মতো মানবিক ম্যানেজিং ডিরেক্টরদের হাত ধরে, আপনাদের মতো মানবিক মার্কেট লিডারদের সাথে নিয়ে এবিবির বলিষ্ঠ নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশের সকল ব্যাংকাররা আমাদের পেশাদারিত্বের জায়গা থেকে আমাদের কাজ অব্যাহত রাখবো এবং অর্থনীতির গতির প্রবাহকে আরো বেগবান করার চেষ্টা করবো, এবং আমাদের ব্যাংকের যে প্রবৃদ্ধি এবং মুনাফার যে ইস্যুটা আছে সেটাও ইনশাল্লাহ আমরা নিশ্চিত করবো। তো আমরা সেই আশাবাদের জায়গা থেকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তা আপনাকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের সম্মানিত ক্লাব সদস্যদের উদ্দেশ্যে এবং আমাদের যারা সম্মানিত ব্যাংকার বৃন্দ যারা আজকে আমাদের এই প্রোগ্রামটা দেখছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি সংক্ষেপে কিছু বলেন। আমার অশেষ কৃতজ্ঞতা আজকে ব্যাংকার্স ক্লাবে যারা আপনার সদস্য আছেন, নির্বাহী আছেন, আপনাদের কাছে, বিশেষ করে যারা আজকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে পরিচিত হওয়ার, এবং অগণিত দর্শক শ্রোতা যারা আজকে নানা বিষয়ে প্রশ্ন করেছেন এবং আমাকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন, সেই দর্শক শ্রোতাদেরকেও আমার কৃতজ্ঞতা যে আমার সুযোগ হয়েছে আপনাদের সাথে হয়তো কথা বলার বা বিনিময় করার। আমি খুব আশাবাদী আপনাদের ব্যাংকার্স ক্লাব নিয়ে, যে আমি অনেক দিন থেকে যে আশাটা করেছিলাম, আমার এত ধারণা ছিল না আপনাদের এই বিষয়টা। আমি জানতাম যে একটা ব্যাংকার্স ক্লাব আছে, বাট আপনাদের যে অ্যাক্টিভিটিস, আপনাদের যে সামনে এগোনোর যে প্রত্যাশাগুলো, যে জায়গাগুলো আপনারা ব্যক্ত করেছেন, আমি মনে করি যে আমি ব্যাংকার্স ক্লাবের আজকে এটা কনিষ্ঠতম সদস্য হিসেবে আমি নিজেকে প্রাউড ফিল করছি। এবং এই জার্নিতে আপনাদের সাথে আমি যোগ দিয়ে আমি মনে করি যে বেশ কিছু জায়গা যেগুলো আমরা চিহ্নিত করেছি, সেই জায়গাগুলোতে যদি যেতে পারি তাহলে আমার সার্থকতা হবে তখনই, যে আজকে একটা আমাদের হসপিটাল দরকার, আমরা বলেছি আজকে আমাদের ব্যাংকার্স একটা বড় ক্লাব দরকার, সেটা যদি আমরা করতে পারি, আমার সকল সহযোগিতা আপনাদের সাথে থাকবে। যদি আপনারা নেতৃত্বে এগিয়ে আসেন, আমরা আপনাদের সাথে আছি। একই সাথে আজকে যারা এই আয়োজন করেছেন এবং বিভিন্ন দর্শক এবং আমার ব্যাংকার কলিগ যারা আজকে এই অনুষ্ঠান দেখেছেন, এবং একই সাথে যারা আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটে আমাকে নির্বাচিত ভোট দিয়েছেন, তারাও নিশ্চয়ই এখানে আছেন। সকলকে আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং সোনালী ব্যাংকের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আপনাকেও ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মতো একজন সম্মানিত অভিজ্ঞ ব্যাংকারকে এবং একজন সফলতম মার্কেট লিডারকে আমাদের ক্লাব সদস্য হিসেবে পেয়েছি, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি আমাদের ক্লাব সভাপতির কাছে চলে যাব, তার আগে আমি খুব সংক্ষেপে মিস্টার মুস্তাফিজুর রহমান আরিয়ানকে বলছি এই মুহূর্তে ঠিক
কতজন দর্শক আমাদের ভিউ করছেন, একটু যদি আমাদের সর্বশেষ আপডেটটা জানি খুব সংক্ষেপে। আরিয়ান। স্যার আমি আবারও আনন্দের সাথে আমাদের সম্মানিত এমডি এন্ড সিইও স্যারকে জানাতে চাচ্ছি যে আমাদের এ পর্যন্ত প্রায় প্রায় নিয়ার অ্যাবাউট 150 মতো আমাদের বিভিন্ন কমার্স এসেছেন এবং অসংখ্য ব্যাংকার আমাদের সাথে লাইভে আছেন এবং এছাড়াও আজকে লাইভের প্রোগ্রামে আমাদের অসংখ্য ব্যাংকাররা আমাদের স্যারের উদ্দেশ্যে অনেক সুন্দর সুন্দর উক্তি বানিয়ে মানে কমেন্টস করেছেন এবং স্যালুট দিয়েছেন এবং ব্যাংকার্স ক্লাবকে বিভিন্নভাবে ধন্যবাদ দিয়েছেন এবং আমি আরো একটা জিনিস স্যারকে জানাতে চাই, স্যার যে বিষয়টা বলেছেন যে স্যালারি রিভাইজের ব্যাপারটা, এইটা নিয়ে আসলে সবচেয়ে বেশি সবাই খুব ইন্সপায়ার হয়েছেন যে আসলে আমাদের এই সময়টার ভিতরে আমাদের জন্য এটা অনেক বড় একটা আমাদের ব্যাংকারদের জন্য একটা বড় বাধা। তো এটার জন্য স্যার সত্যি আমরা আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনার মাধ্যমে যাতে ব্যাংকিং ইন্ডাস্ট্রি এটা নিয়ে আরো সুনজরে দেখে আমাদের ব্যাংকে। কারণ কতজন ব্যাংকার এই মুহূর্তে ভিউ করছে আমাকে একটু জানাই, আমরা আরো সামনে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে নিয়ে যেতে চাই। সো থ্যাংক ইউ সো মাচ। আরিয়ান, আমরা জানতে চাচ্ছি কতজন দর্শকের কাছে আমাদের কতজন ব্যাংকারের কাছে আমাদের এই ভিডিওটি গিয়েছে? আমাদের এই পর্যন্ত দর্শকের কাছে প্রায় 21,000 ব্যাংকারের কাছে অলরেডি আমাদের আজকে আমাদের প্রোগ্রামটি পৌঁছে গিয়েছে স্যার। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের 21,000 ব্যাংকার সহ দর্শক শ্রোতা যারা সবাই এই দীর্ঘ সময় আমাদের সাথে অতিবাহিত করেছেন। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের অতিথি সম্মানিত আমাদের ক্লাব সদস্য জনাব মোহাম্মদ আতাউর রহমান প্রধান, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী সোনালী ব্যাংক লিমিটেড, সম্মানিত ভাইস প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স অফ বাংলাদেশ লিমিটেড। তো স্যার তার ব্যস্ত সময়ের ভিতরেও আমাদের সাথে দীর্ঘ সময় দিয়েছেন। আমরা বিশ্বাস করি স্যারদের মতো মার্কেট লিডারদের এই উপস্থিতি আমাদের করোনাকালীন সময় আমাদের ব্যাংকারদের একটা প্রেরণা শক্তি হিসেবে কাজ করবে, আমাদের উৎসাহ যোগাবে আমাদের ব্যাংকারদের জন্য, মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ় বিশ্বাসী। আমরা ধন্যবাদ জানাতে চাই সিইও কে, সোশ্যাল ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন ব্যাংকার্স ক্লাবের সাথে সবসময় পাশে থাকার জন্য, তাদের শুভাশিসের জন্য ধন্যবাদ জানাতে চাই সম্মানিত ক্লাব সভাপতি সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদেরকে দীর্ঘ সময় আমাদের সাথে অংশ নিয়ে আলোচনাকে প্রাণবন্ত করার জন্য, সার্বিক বিষয়টি তত্ত্বাবধান করার জন্য, কারিগরি সহায়তার জন্য ধন্যবাদ জানাতে চাই জয়েন্ট জেনারেল সেক্রেটারি মুস্তাফিজুর রহমান আরিয়ান, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মাসুর এম শুভ এবং জয়েন্ট ফিনান্স সেক্রেটারি মিস্টার রশিদুল নবীকে। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ক্লাবের সকল সদস্য সহ সম্মানিত দর্শক শ্রোতাদের পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। একই সাথে আমরা সহমর্মিতা জানাতে চাই সেই সকল ব্যাংকার পরিবারের প্রতি যারা এই কোভিড যুদ্ধে তাদের প্রিয় সদস্যকে হারিয়েছেন। আমরা আমাদের সকল ব্যাংকার যাদেরকে আমরা হারিয়েছি তাদের বিধি আত্মার শান্তি কামনা করছি। পরিবার হারানো ব্যাংকার পরিবারগুলোর প্রতি আবারও সহমর্মিতা জানাচ্ছি এবং সবাই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি সম্মানিত ক্লাব সভাপতির কাছে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করছি। অনারেবল ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ আবু জাফর সাহেব। আসলে কখন যে 100 মিনিট সময় পার হয়ে গেছে আমি ঠিক বুঝতেই পারিনি। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম একজন সফল মানুষের পথ চলার কাহিনী। স্যারকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানতে চাই, স্যারের মহামূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদের প্রাণবন্ত করে তুলেছেন। এই সময়টুকুতে আমরা ক্ষণিকের জন্য ভুলে গেছি যে আমাদের বেতন কাটার একটি আতঙ্ক আছে, ক্ষণিকের জন্য হলেও সেই কথাটি ভুলে গেছে স্যারের বক্তব্য থেকে। স্যার আমাদের সর্বকনিষ্ঠ সদস্য নন, স্যার আমাদের সম্মানিত উপদেষ্টা। আমরা স্যারদের কাছ থেকে উপদেশ নিয়েই আমাদের আগামী দিনের পথ চলাকে আরো কত সমৃদ্ধ করা যায়, কতটুকু আমরা ব্যাংকারদের জন্য কন্ট্রিবিউট করতে পারি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করব এবং বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং এইটি আশা করি যে আগামী দিনগুলোতে স্যার অতীতের মতো ব্যাংকিং সেক্টরে কন্ট্রিবিউট করে যাবেন এবং ব্যাংকিং সেক্টরকে একটি মানবিক এবং আর্থিক বিবেচনায় উঁচু স্তরে নিয়ে যাওয়ার জন্য উনি কাজ করে যাবেন সে প্রত্যাশা ব্যক্ত করি।
স্যারের পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য কামনা করছি, স্যারের দীর্ঘায়ু কামনা করছি, এবং আমাদের যে সমস্ত ব্যাংকার এই অনুষ্ঠান শুনছেন দেখছেন, সকল ব্যাংকারের আল্লাহ যেন কোভিড থেকে রক্ষা করেন সেই দোয়া করি, এবং সকল ব্যাংকারে যারা চলে গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং যারা বেঁচে আছেন তাদের সুস্থতা কামনা করি আমি আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আপনাদের সাথে আবারও এই ফোরামে যোগ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সকল দর্শক শ্রোতা এবং ব্যাংকার্স ক্লাবের নির্বাহীদের নিরন্তর শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।